আজকে যেই প্রদর্শনীটা এখানে আছে সেটা তো আপনারা দেখেছেনই। সময় নিয়ে পরেও দেখবেন আমরা আশা করি। আমাদের এই আজকের যে অনুষ্ঠানটা সেটা আহ, এক অর্থে যারা মারা গেছেন গাজাতে, যেই সাংবাদিকরা মারা গেছেন তাদের স্মরণে আমি একদম শুরুতে আপনাদের অনুরোধ করব আমরা যদি সকলে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করি তাদের তাদের কথা ভেবে। ধন্যবাদ। এই প্রদর্শনীটা এক অর্থে আমরা যেটা বলছি সেটার সাথে সম্পৃক্ত, কারণ আমরা মানবাধিকার নিয়ে বলি, আমরা পৃথিবীতে কি হচ্ছে সেটা নিয়ে বলি, এবং যেই মানুষগুলি যেই দেশগুলি বিশেষ করে আহ, গণতন্ত্র মানবাধিকার নিয়ে মুখ থেকে ফেনা বের করে দেয় সেই দেশগুলি আজকে কি কি ভূমিকা পালন করছে সেটা আমরা দেখছি। সেটার কথা ভেবেই এই আজকের এই আলোচনা। তবে একটা জিনিস মনে রাখা দরকার যে আজকের যেই ঘটনাটা হচ্ছে, যেই হিপোক্রেসি নিয়ে আমরা কথা বলছি, সেটা কিন্তু শুধু একটা তাত্ত্বিক ব্যাপার না। এটার কারণে মানুষগুলি মারা যাচ্ছে, শিশু, নারী, সাংবাদিক মারা যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে। আমরা যখন কথা বলছি সেই মুহূর্তেও এই মানুষগুলি মারা যাচ্ছে। আমরা আজকে সেটাকে কেন্দ্র করেই একটা আলোচনা আহ, আহ, আয়োজন করেছি। যারা আলোচনা করবেন তাদের প্রত্যেকেই আপনারা খুব ভালো করে চেনেন। মেঘনা গুহ ঠাকুরতা, আহ, একটু মেঘনা যদি আসেন, গবেষক, একাডেমিক, কিন্তু মানবাধিকার কর্মী হিসাবে তাকে আপনারা খুব ভালো করে চেনেন। আহ, আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনেও ছিলেন, কিন্তু তার বাইরেও তার অনেক অবদান রয়েছে। আহ, জাহেদুর রহমান আহ, অত্যন্ত জনপ্রিয়, কি বলবো আপনাকে, ব্লগার বলবো নাকি, আহ, আহ, যাই হোক, ইনফ্লুয়েন্সার সেটা তো বটেই। এবং ওনার জনপ্রিয়তা আমাদের সকলের কাছে আছে, কিন্তু যেই কারণে আহ, বিশেষ করে ওনাকে ডাকা সেটা হচ্ছে উনি এই পরিস্থিতির মধ্যে, এই নিপীড়ক পরিস্থিতির মধ্যেও যেই কথাগুলি বলেন এবং বলে যান, সেটা আমাদের অনুপ্রেরণা দেয়। নুরুল কবির, আহ, নিউ এজ পত্রিকার সম্পাদক, আহ, আমার মতে বাংলাদেশের সবচাইতে সাহসী সম্পাদক এবং একজন নির্ভীক আহ, সম্পাদক, যিনি আরো অনেকের জন্য জায়গা তৈরি করে দিয়েছেন। আমি তার বেশি ভূমিকা তাদের দেব না, কারণ এদের তিনজনকেই আপনারা খুব ভালো করে চেনেন। আমরা আলাপটার মধ্যে আহ, খুব লম্বা আলাপ করব না, কারণ আমরা আপনাদের থেকে শুনতে চাই, এবং এই আলাপটা মধ্যে দিয়ে আমরা যেই বিষয়গুলি নিয়ে কথা বলছি সেটার বিশ্লেষণ করতে চাই। যেটার থেকে শুরু করেছি সেটা হচ্ছে পাশ্চাত্যের আধিপত্যকে কেন্দ্র করে। কারণ একটা জিনিস আমাদের অনেকভাবে হজম করানো হয় যে কিছু কিছু দেশ গণতান্ত্রিক, কিছু কিছু দেশ আহ, আহ, স্বাধীনতা প্রিয়, আমরা তা না, এবং আমাদের তারা অনেক রকমের পরামর্শ দেয়, উপদেশ দেয়। সেটাকে বিশ্লেষণ করার জন্যই আমরা এই তিনজন অসাধারণ ব্যক্তিকে ডেকেছি। শুরু করি ওদিক থেকে। জাহেদ, প্লিজ। ধন্যবাদ। যেটা বলা হলো আমরা একটু কমই বলবো। আমার আসলে খুব বেশি কিছু বলার আছে তাও না। তারপর আমি একটু সোফার আমরা যে আলোচনাগুলো করছি সেটা থেকে একটু দূরে দাঁড়িয়ে যদি এভাবে দেখি, আমি একজন ব্যক্তিকে কোট করে শুরু করি, সেটা হচ্ছে জন মিয়ারশাইমার। আমরা এই ভদ্রলোককে চিনেছি ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের পর। ইউক্রেনের উপর রাশিয়া আগ্রাসন করেছে কিনা এটা অবশ্যই একটা ডিবেটেড ইস্যু ইন রাশিয়া। আমরা অনেকেই জানি আপনি যদি রাশিয়াতে লেখেন ওয়ার তাহলে আপনি 10 বছরের জেলে যেতে পারেন। ওরা এটাকে বলছে স্পেশাল মিলিটারি অপারেশন। যাই হোক, এই মিয়ার সাইমারকে আমার খুব মনে পড়লো যখন আমরা মিডিয়া নিয়ে কথা বলছি। কেন মিয়ার সাইমারকে মনে পড়লো সেটা একটু বলি। এই ভদ্রলোক আমাদের সামনে একটা নতুন কনসেপ্ট এনেছেন। আমার মনে হয় ওনার একটা পুরোনো ভিডিও আছে, আমরা অনেকে দেখেছি, ওয়াই ইউক্রেন ওয়ার ইজ ওয়েস্টস ফল্ট এই নামে 7 বছর আগের একটা ভিডিও, যেটা এখন মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং হি বিকেম এ স্টার। ইন্টারন্যাশনাল রিলেশনসের অনেকগুলো স্কুল অফ থট আছে, এর মধ্যে এই ভদ্রলোক হচ্ছেন রিয়ালিস্ট স্কুল অফ থটের ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, বা এই মুহূর্তে সবচেয়ে ভাইব্রেন্টলি উনি কথা বলছেন। উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেন, সেটা হচ্ছে আমি ওনার সাথে অ্যাগ্রি করি, কিন্তু ইউক্রেন যুদ্ধের প্রশ্ন আমি ওনার সাথে ডিসঅ্যাগ্রিও করি, সেটা ডিফারেন্ট আলোচনা।
উনি বলেন আমরা বিশেষ করে লিবারেল স্কুল অফ থট যেটা বলে পৃথিবীটা একটা আইডিয়াল সিচুয়েশন, এখানে সবকিছু আইডিয়ালি চলা দরকার, ইউক্রেন নেটোতে যাবে না ইউরোপিয়ান ইউনিয়নে যাবে এটা ইউক্রেনের মানুষের চিন্তার জায়গা, রাশিয়ার এখানে বলার কি আছে, অ্যাপারেন্টলি ইটস গুড, ভেরি গুড লজিক। আমি কোথায় যাব? আমরা বাংলাদেশ যদি কাল বলি আমি চায়নার সাথে একটা জোট করব, ইন্ডিয়া যদি বলে তুমি যেতে পারবা না, এটা তো হতে পারে না, এটা যুক্তিটা এরকম। বাট হোয়াট মিয়ার শামা সেইজ, পৃথিবী খুবই ইমপারফেক্ট একটা জায়গা, আমাদের কতগুলো বাস্তবতা আসলে মেনে নিয়ে চলতে হবে। বাস্তবতাটা কি? একটা বড় দেশ তার হেজিমনিক কতগুলো পাওয়ার আছে, সে ওই পাওয়ারটা তার নেবারহুডে দেখাবেই। কেউ বলতে পারে তাহলে তো আমরা ইন্ডিয়ার হেজিমনিক পাওয়ার দেখানো কেউ জায়েজ করছে কিনা, তো এরকম প্রশ্ন আসতে পারে। তো উনি এটা বলছেন আমরা যখন ইমপারফেক্ট ওয়ার্ল্ডে বসে আলোচনা করি তখন আলোচনাটা ওই রিয়ালিস্ট চিন্তা থেকে হওয়া দরকার। ঠিক আমার কেন এই কথাটা মাথায় আসলো, মিয়া শেমার এখন ইসরায়েল হামাস ওয়ার নিয়েও কথা বলছেন, আমরা মিডিয়াকে ঠিক কোন পয়েন্ট অফ ভিউতে দেখব? মানে হিপোক্রেসি ওয়েস্টার্ন মিডিয়ার আছে, আমাদের কি কোনো রকম কোনো কনফিউশন আগেও ছিল? এই যে হামাস প্যালেস্টাইন যুদ্ধ যখন হলো তার আগে কোনো রকম কোনো কনফিউশন ছিল না। আমি ছোট্ট একটা ডেটা দিই। মেহেদী হাসান রিসেন্টলি এই ইস্যুতে খুবই বিখ্যাত হয়েছেন, কারণ ওনার MSNBC-র একটা শো এর পর উনি নেতানিয়াহুর অ্যাডভাইজারের সাথে, আপনারা শোটা দেখতে পারেন, ইটস ভেরি ইন্টারেস্টিং হাউ হি গ্রিলড দ্যাট পারসন। এরপর ওনার MSNBC-র সব শো, উনি সহ আরও দুজন, মোট 3 জন মুসলিম অ্যাঙ্কারের প্রোগ্রাম বাতিল হয়েছে। উনি যদিও বলেন না, কিন্তু আমরা বুঝতে পারি এটা কেন হয়েছে। তো মেহেদী হাসান তার একটা ইন্টারভিউতে একটা তথ্য দিয়েছেন উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টে 72 থেকে 2010-এর মতো, তার মানে প্রায় 40 বছর সময়ের মধ্যে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে যত কলাম ছাপা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের ক্ষেত্রে 2% হচ্ছে প্যালেস্টিনিয়ান, আর ওয়াশিংটন পোস্টের ক্ষেত্রে 1% হচ্ছে প্যালেস্টিনিয়ান। মানে আপনি ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে কথা বলছেন, প্যালেস্টিনিয়ান হচ্ছে 2 আর 1%। এখন কেন নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট? এই আলোচনাটা খুব জরুরি, কারণ আসলে মানে আপনি কতগুলো ট্রেন্ড বা কতগুলো এজেন্ডা সেটিং করেন কতগুলো পত্রিকার মধ্যে, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমসের কথা খুব আসতে পারে এখানে এই কারণে, কারণ আমরা অনেকে হয়তো জানি না যে যত বিখ্যাত নিউজ পেপারস আছে ওদের মতো এত বেশি লোকাল রিপ্রেজেন্টেটিভ খুব কম পত্রিকার আছে। ফলে নিউ ইয়র্ক টাইমস যেটা বলে আমাদের মাথায় কিন্তু কাজ করে যে এটাই অনেক বেশি সত্য হবে। সো দে ক্রিয়েটেড দ্যাট পারসেপশন আমাদের মধ্যে। এখন নিউ ইয়র্ক টাইমস যদি বলে, অনেকগুলো তথ্য আছে, আমি জানি যে আপনারা সবাই কনসিয়াস মানুষ, আপনারা জানেন কি পরিমাণ ডাবল স্ট্যান্ডার্ড, যদি আমরা ইউফেমিস্টিকলিও বলি, আছে নিউ ইয়র্ক টাইমসের মধ্যেই আছে। এমনকি নিউ ইয়র্ক টাইমসের একটা ইন্টারনাল মেমো পাবলিশড হয়েছিল, যেটা ইন্টারসেপ্ট পাবলিশ করে দিয়েছে, সেটা হচ্ছে ওরা বলেছে জেনোসাইড শব্দটা কম ব্যবহার করতে হবে। একদম এরকম একটা মেমোর কথাও আমরা ক্লিয়ারলি জানি, আপনি জেনোসাইড ব্যবহার করতে পারেন। অথচ এই পত্রিকাগুলোই, ধরুন আমি একটা ছোট উদাহরণ দেই, একাধিক মন্ত্রী ইসরায়েলের বলেছেন হিউম্যান অ্যানিমালসের বিরুদ্ধে তারা ফাইট করছেন। মানে অন্য কিছু লাগে না, আমরা যে কেউ ইন্টারনেটে সার্চ করলে এক জেনোসাইড স্পেশালিস্টের লেকচার পাবো, গ্রেগরি স্ট্যান্টন, যিনি রুয়ান্ডান জেনোসাইডের 4 বছর আগে উনি বলেছিলেন যে জেনোসাইড হতে যাচ্ছে। তো জেনোসাইডের অনেকগুলো স্তরের মধ্যে হচ্ছে ইউ ডিহিউম্যানাইজ পিপল, খুব ক্লিয়ার কাট কথা। নাজিরা র্যাটস বলতো, হুটুরা টুটসিদের জেনোসাইডের আগে কিন্তু ককরোচ বলতে শুরু করেছে। আমি জানি আপনাদের মাথা এখন কাজ করছে, ইন্ডিয়া আমাদেরকে টার্মাইট বলছে, অমিত শাহ বলেছে। সো ইউ আর ডিহিউম্যানাইজিং, ইটস আ ভেরি ক্লিয়ার সাইন অফ জেনোসাইড। এবং জেনোসাইড যা হচ্ছে, গট লটস অফ ইনফরমেশন। জাতিসংঘ বলছে, ঠিক আছে, অন্যরা কে কি বলছে, বিরোধীরা, সেটা অন্য আলোচনা, জাতিসংঘ বলছে, তারপরও আপনি বলছেন এটা ব্যবহার করা যাবে না। ইন্টারসেপ্ট স্টাডি করে দেখিয়েছে প্যালেস্টিনিয়ানস ডাই বাট ইসরায়েলিজ আর কিলড। সো শব্দের এই ব্যাপারগুলো কিন্তু ক্রমাগত নানাভাবে চলেছে। প্রথম যখন আই ফরগেট দ্য নেম অফ দ্য হসপিটাল, বড় হসপিটাল যেটার ওখানে অনেক, হ্যাঁ, সে আলশিফা হসপিটালে যখন বমিং হলো, অনেক ওয়েস্টার্ন মিডিয়া লিখেছে একটা বিস্ফোরণে, প্যাসিভ ভয়েসে, যে একটা বিস্ফোরণে ওটা ধ্বংস হয়েছে, আননোন বিস্ফোরণ, এমন কথাও কেউ কেউ লিখেছে। এই ঘটনাগুলো আসলে আছে, ছিল। আমার প্রশ্নটা শুরুতে যেটা ছিল, আমরা কি সারপ্রাইজড হয়েছি? আমরা কেউ সারপ্রাইজ আসলে হই নাই, কিন্তু আমরা তারপরে এই প্রশ্নটা করছি, আমরা তারপরে এই আলোচনাটা করছি। কারণটা কি? কারণ হচ্ছে ওটা যখন আপনি আপনাকে নিজকে দাবি করেন যে আপনি আসলে এটার বেঞ্চমার্ক, মিডিয়া এরকম হতে হবে, মিডিয়া এভাবে কথা বলতে হবে, আপনি দাবি করেন, একাধিকবার নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা এগুলো দাবি করেছে। কিন্তু যখন ওটা করেন এবং আপনি যখন ফলো করেন না, তখন এটাকে কোয়েশ্চেনের সামনাসামনি আনা আমাদের উচিত।
এটা দিয়ে তাদেরকে যতটুকু করা যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার অপিনিয়ন হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে আমরা যদি আসলে তারা যেভাবে চলে, তাদের যে পরিমাণ এক্সপেন্স আছে, সেগুলোকে যদি আমরা ফলো করি তাহলে আমরা বুঝে ফেলা উচিত যে এগুলো আসলে পেরে উঠবে না কখনো। পেরে উঠবে না। মেহেদী হাসান কি করছেন? উনি নিজের একটা উনি সাধারণত ইউটিউবে চ্যানেল খুলে ফেলেন নাই। উনি ওটা নিজের একটা আলাদা নিউজ চ্যানেলের মতো তৈরি করেছেন। ওটা সাবস্ক্রিপশন বেসড। সো মেহেদী তৈরি করেছেন। সো দিস আর দ্য অল্টারনেটিভস এবং অল্টারনেটিভ গুলোর দিকেই হয়তো যেতে হবে। আমরা সেই জায়গায় একটু পরে আসছি। আমি জানি না আমি সবাইকে বেশি নিয়েছি? আচ্ছা। তো যেটা বলছিলাম যে আমরা এক্সপেক্ট করি নাই। কিন্তু আবার দেখবো আমরা এখানে একটা মেইনস্ট্রিম মিডিয়া অসাধারণভাবে ইসরায়েলিদের বিপক্ষে এবং হামাসের পক্ষে কাজ করছে। আল জাজিরা। দেখে আমাদের ভাল লাগতে পারে যদি আমরা আল জাজিরাকে দীর্ঘদিন থেকে ফলো না করি। আল জাজিরা অসাধারণভাবে যখন ইজিপ্টে কু হলো, যখন মুসলিম ব্রাদারহুডকে মুরসিকে সরিয়ে ফেলা হলো, দে ওয়ার ভেরি অ্যাক্টিভ ইন দ্যাট। কিন্তু আমরা যদি খুঁজতে যাই তাহলে দেখব যেই অভিযোগ আমরা নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট বা আদার্স ইভেন গার্ডিয়ানের এক কার্টুনিস্টকে স্যাক করা হয়েছে, যে গার্ডিয়ানকে আমরা খুব প্রশংসা করি এই জায়গায়, তাদের অন্তত একটা সহি নিয়ত আছে বলে মনে হয়, কারণ তারা সাবস্ক্রিপশন চায় তার প্রত্যেকটা আর্টিকেলের নিচে, যে আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন, টাকা দেন, তাহলে আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো। কারণ এটা তো ভুল না আসলে। আপনি যখন বিজ্ঞাপনের উপরে ভিত্তি করবেন, আপনি অন্য সব ইনফ্লুয়েন্সকে সরিয়ে রাখি, আপনার বিজ্ঞাপন দাতারা আছে এবং প্রত্যেকের বিরাট চেইন আছে, আপনি চাইলে অনেক কিছু বলতে পারবেন না। গার্ডিয়ানের মতো পত্রিকাও তো শেষ পর্যন্ত আমরা দেখলাম তার বিরুদ্ধে পর্যন্ত অভিযোগ আছে। তো যেটা বললাম, দিনের শেষে প্রত্যেকেরই কোনো ইন্টারেস্ট, সেটা ফিনান্সিয়াল হোক, সেটা জিওপলিটিক্যাল হোক। আল জাজিরা সিরিয়াস জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে, কারণ আল জাজিরা দীর্ঘদিন থেকে, কাতার আমি যদি এভাবে বলি, দীর্ঘদিন থেকে এই প্যালেস্তাইনিয়ানদেরকে সাপোর্ট করছে, মুসলিম ব্রাদারহুডকে সাপোর্ট করেছে। সুতরাং সেটারই একটা ইনফ্লুয়েন্স আমরা এই জায়গায় দেখবো। সুতরাং আল জাজিরাকেও আমরা খুব অসাধারণ নিউজ মিডিয়া, আমি আল জাজিরা নিয়ে আলোচনা করলেও দেখানো সম্ভব যে তারা বহু জায়গায় যে রোল প্লে করার কথা ছিল সেই রোল আসলে প্লে করে নাই। সো এই ঘটনাগুলো তো আসলে আছে। সুতরাং মেইন স্ট্রিম এই কাজগুলো করছে, এটা আমরা বুঝি, নানান রকমভাবে করছে। আমি মেহেদির একটা ইন্টারভিউর কথা একটু বলি। পিয়ার্স মর্গান আনসেন্সার্ড, এখানে খুব একটা ইন্টারেস্টিং তথ্য আছে। পিয়ার্স মর্গানের মতো মানুষ নিজে কিন্তু এখন, পিয়ার্স মর্গান আনসেন্সার্ড এখন ইউটিউবে আছে, কারণ উনিও মনে করছেন মেইন স্ট্রিমে আসলে আর পেরে ওঠা হচ্ছে না। তো সেখানে মেহেদিকে ডাকা হয়েছিল। সেখানে পিয়ার্স মর্গানকে উনি জিজ্ঞেস করছেন, ওখানেও যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি হামাস যে একটা মারাত্মক ব্রুটালিটি করেছে বা জেনোসাইডের মতো করেছে, ডু ইউ অ্যাগ্রি উইথ দ্যাট? তখন মেহেদী বলছেন, বা ইনফ্যাক্ট ব্রিটেনে যিনি প্যালেস্তিনিয়ান রিপ্রেজেন্টেটিভ আছে উনিও একই কথা বলেছেন, যে ইসরায়েলের কাউকে ডেকে কি হ্যাভ ইউ এভার আস্কড যে আপনারা এর আগেও গাজাতে এরকম অ্যাট্রোসিটি করেছেন, জেনোসাইড করেছেন? সো প্রত্যেকটা জায়গায় আমরা যাদেরকে, পিয়ার্স মর্গানকে আমরা অনেকে রেসপেক্ট করি, উনি যখন হার্ড টক করেন সেই সময় থেকে এই ভদ্রলোককে আমরা খুবই পছন্দ করি, উনিও যখন ইউটিউবে আসছেন, ওনার মধ্যেও কোথাও না কোথাও, তার মানে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল কারণ হতে, জিওপলিটিক্যাল কারণ হতে পারে, অথবা আমাদের ব্যক্তিগত কত কোনো কগনিটিভ বায়াস থাকতে পারে, আমরা কতটুকু সেটার ঊর্ধ্বে উঠতে পারছি সেই প্রশ্নগুলো আছে। সো এই যাবতীয় ব্যাপারগুলোই আসলে এখানে ঘটছে। এখানে আরেকটা নতুন ফেনোমেনন আছে বলে আমি মনে করি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মাই কনসিডারেশন। আমরা খেয়াল করেছি হয়তো এটা, টিকটক নিয়ে কথাবার্তা হচ্ছে আমেরিকায়, যে ভার্সিটিগুলোতে মুভমেন্ট হচ্ছে, অনেকে এটাকে কালপ্রিট হিসেবে দায়ী করছে টিকটককে। কেন টিকটক? এবং বলা হচ্ছে এই মুহূর্তে ইয়াংরাই অনেক বেশি সিম্প্যাথাইজড টুয়ার্ডস দ্য প্যালেস্টিনিয়ানস, কারণ হচ্ছে তাদের কাছেই এই ধরনের অ্যাপগুলোর অ্যাক্সেস আছে, বুড়োদের কাছে নাই। এখন টিকটক যে রিসেন্টলি বন্ধের আলাপ হচ্ছে, এর সাথে খুব সিরিয়াসলি জড়িত হচ্ছে এই সময় টিকটকের যে কাভারেজ। আমরা জানি যে এই যে সোশ্যাল মিডিয়ার কথা বলছি, ওয়েস্ট বেস সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু এই ইস্যুতে খুব বেশি কথা বলার সুযোগ দিচ্ছে না, বিশেষ করে মেটা, আমরা ফেসবুকের, ইনস্টাগ্রামের যদি অভিযোগ করি, টিকটক কিন্তু অসাধারণভাবে ছাড় দিয়েছে। অনেক টিকটক মানে ভিডিওর ভিউ বিলিয়ন্স হয়েছে, বিলিয়ন্স, আই রিপিট। সো ওটা যেহেতু করছে, এখন টিকটককে আমেরিকাতে বন্ধ করে দেওয়ার চিন্তা হচ্ছে। কিন্তু আমরা পাল্টা একটা কথা যদি বলি, এই অ্যাপটা যেই দেশের, সেই দেশটা আসলে কেমন আছে? আমেরিকাতে তো ভার্সিটিতে আপনি নামতে পেরেছেন, আপনি নেমে ওখানে গেছেন, আপনাকে দেখানো হচ্ছে আপনাকে কি করা হচ্ছে না হচ্ছে। যদিও আমাদের প্রধানমন্ত্রীর ভাষ্য মতে ওখানে নাকি খুব ব্রুটালিটি হচ্ছে, আমাদের পুলিশকে উনি বলে দেবেন আমেরিকার পুলিশের মতো হতে। যাই হোক, আমি খুব বেশি ব্রুটালিটি দেখি না। ইট ওয়াজ আনডাউটেডলি তাদের রাইট ভঙ্গ করা হয়েছে, কিন্তু যে নেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, ডিসপ্রপোর্শনেট ফোর্সও অ্যাপ্লাই করা আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি বলছি এই টিকটকের দেশটা কেমন আছে? রাশার কথা বললাম, সে কেমন আছে? নোভায়া গ্যাজেটটা, দিমিত্রি মুরাতভ নোবেল পেয়েছিলেন, ওই পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। কেন? কারণ যুদ্ধ শব্দটা ব্যবহার করেছিল। এটা যুদ্ধ, জাস্ট ওই কারণে বন্ধ হয়ে গেছে।
আবার এই দুটো দেশ, চায়নার আসার কথা বলা, এই দুটো দেশ আবার অসাধারণভাবে এখন প্যালেস্টাইনের সাথে তাদের মিডিয়া, আপনারা যে কেউ গ্লোবাল টাইমসের, আমি মাঝে মাঝে চায়নার সাইকোলজি বোঝার জন্য গ্লোবাল টাইমস পড়ি। গ্লোবাল টাইমসে তো ওদের স্টেট ওন্ড, ওদের সবই স্টেট ওন্ড, ওটার অপেডগুলো পড়বেন, কি অসাধারণ তারা মানবতা দেখাচ্ছে তাদের দিক থেকে। সো আমার কাছে দিনের শেষে সব কিছু মিলিয়ে না একটা জিনিস মনে হয়, উই আর ইন এ ভেরি কমপ্লেক্স ওয়ার্ল্ড। এটাকে খুব বেশি জেনারেলাইজ করে ফেলা খুব কঠিন, কিন্তু দিনের শেষে আমরা আসলে তারপরও আমাদের যে রেজিস্ট্রেশনটা আমরা রাখতে চাই, কারণ আমরা মানবাধিকারের কথা বলি, বিশ্বাস করি, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। সো এটা যারা প্রপোনেন্ট, যারা এই কনসেপ্টগুলো আমাদের সামনে এনেছে, রাশিয়া চায়নার প্রতি আমরা অতটা ক্ষুব্ধ না, কারণ রাশিয়া তো আমাদের সামনে ওগুলো বিক্রি করে না, সে কারণে হয়তো আমাদের ক্ষুব্ধতা কম আছে। এই ওয়েস্ট যেহেতু আমাদের সামনে এগুলো আনে, এবং এগুলোই তারা মনে করে যে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন হওয়া দরকার, এবং রুলগুলো তারাই সেট করেছে। একটা ফান তো আছেই এরকম যে ওয়েস্ট তাদের রুল ফলো করে, কারণ রুলগুলো তারাই সেট করেছে, কিন্তু তারা তাদের সেট করা রুলই যখন ফেস করছে, মানে ফলো করছে না, অবে করছে না, এটা কিন্তু তাদের সেট করা রুল। এই যে রিসেন্টলি মাল্টিপোলার ওয়ার্ল্ডের আলোচনা হচ্ছে, এখানে মূল আলোচনা কিন্তু একটা আছে, চায়না বলছে, রাশিয়া বলছে, এবং টু সাম এক্সটেন্ট ইন্ডিয়া বলছে, যেটা হচ্ছে তুমি যে এই আইনগুলো, রুলগুলো পৃথিবীতে সেট করেছো, এই যে রুলস বেসড অর্ডার কথাটা বলা হয় সব সময় বলছে, কিন্তু এই যে আমাদের ইন্দো প্যাসিফিক নিয়ে আমাদের এখানে এই আলোচনাগুলো হচ্ছে, চায়না প্রশ্ন করছে এগুলো তো তোমার রুল, তুমি যখন তোমার হেজিমনিক পাওয়ার ছিল তুমি তোমার মতো করে রুল তৈরি করেছো। রাশাও একই প্রশ্ন করছে, রুলগুলো কি এটা হওয়া উচিত কিনা, ওরা ওই গোড়ার প্রশ্নটাও করছে। কিন্তু পশ্চিম, তুমি তোমার মতো করে রুল তৈরি করেছো, তুমি তোমার মতো করে ফ্রিডম অফ এক্সপ্রেশনের সংজ্ঞা তৈরি করেছো, কিন্তু ইউ আর নট ফলোয়িং দ্যাট। এই হলো আমাদের মূল জায়গা, এবং আমরা এই কারণে এই প্রশ্নগুলো করা উচিত এবং করে যাওয়া চলতে হবে আর কি বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি পরের পরের ধাপে যাওয়ার আগে একটু বলে রাখি, আমাদের এখানে দুটো ফায়ার এসকেপ আছে দুই মাথায়। যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা ওটা ব্যবহার করতে পারবেন। মুঠোফোন গুলি প্লিজ বন্ধ করে রেখেন। আর তার বাইরে এখানে প্রদর্শনীটা সম্বন্ধে বলি, আমরা যেই সাংবাদিকরা মারা গেছেন তাদের তালিকা জোগাড় করতে চেষ্টা করেছি। একাধিক তালিকা রয়েছে, এই একটাই যে তালিকা তা না, কিন্তু আমরা সিপিজেড থেকে যেটা পেয়েছি তার বাইরেও প্যালেস্টিনিয়ান রেজিস্ট্যান্সে যারা কাজ করছে তাদের থেকে যেটা পেয়েছি সেই অনুযায়ী এটা করছে, এবং এটা তো চলমান, প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে। সকলের ছবি পাওয়া যায়নি, যেই ছবিগুলি পাওয়া যায়নি সেখানে আমরা একটা ফুল রেখেছি, এবং যতগুলি নাম আমরা পেয়েছি সেই নামগুলি আমরা দিতে চেষ্টা করেছি। আরেকটা জিনিস খেয়াল করবেন, ওখানে যে জ্যাকেটটা রয়েছে, জ্যাকেটটার সামনে কিছু তরমুজ রাখা আছে, সেই তরমুজগুলিতে আপনারা আপনাদের নিজেদের মতামত লিখে ওখানে ভাঙিয়ে রাখতে পারবেন, তাহলে আপনাদেরও একটা ভূমিকা এখানে থাকবে। আর আমি আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু আজকে এই আলোচনার পরে হয়তো সবাই সমাজে যে যার জায়গায় চলে যাবে, আগামীকালকেও একটা আলোচনা আমাদের রয়েছে স্টোরি টেলিং নিয়ে। সঞ্জনা হাতুতা শ্রীলঙ্কা থেকে এসছেন, আগামীকাল 6টায় তার আলোচনা, এবং সেখানে তিনি এই বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ব্যবহারগুলি হচ্ছে এবং সেখানে কিভাবে এই ফ্যাকচুয়াল ন্যারেটিভ গুলি নিয়ে অনেক একজন এক দিকে নিয়ে যায়, এবং আন্দোলন কিভাবে চলছে, তার প্রতিবাদ কিভাবে চলছে, কে কিভাবে ব্যবহার করছে, সেগুলো আছে জানিয়ে। এখন আমি মেঘনা গুপ্তার ঠাকুরতার কাছে। আচ্ছা, আমার বেশি বক্তব্য নেই, তবে ওই যে স্টোরি টেলিং এর কথা বলা হলো, সেই সেই পথ ধরেই আমি এগোবো। আমার মনে হয়েছে যে এই ওয়েস্টার্ন হিপোক্রেসি, এই কথাটা যদি আরেকটু আমরা বুঝতে চাই, আমার অভিজ্ঞতায় আমি 3টা গল্প বলবো যে এই ওয়েস্টার্ন হিপোক্রেসি এবং মিডিয়ার সাথে এটা যুক্ত, কিভাবে আমার অভিজ্ঞতায় এসেছে আমার জীবনে। তো আমি প্রথমে যখন বিলেতে যাই পড়াশোনা করতে, পিএইচডি করতে যাই, তখন আমি প্রায় ওখানে টেলিভিশন দেখতাম। তো একটা জায়গায় আমরা সবাই, মানে যারা এই দক্ষিণ এশিয়ার থেকে গিয়েছিলাম, তো তারাই প্রায় কমপ্লেন করতাম যে আমাদের দেশের স্পোর্টস দেখা যায় না, সব স্পোর্টসগুলো হয় ওই ইংল্যান্ডের স্পোর্টস, নাহলে মানে ওই দেশের তারা কাদের সাথে খেলেছে সেগুলো দেখা যাবে, আমাদের এমন কোনো। তখন আমরা যখন
কাজ মানে পড়াশোনা করেছি, অতটা স্যাটেলাইট ছিল না ক্যাম্পাসে, অতটা স্যাটেলাইট টিভির এই ছিল না। তো আমরা বাধ্য হয়েই ওই ইউজুয়াল চ্যানেলসগুলো দেখতে হতো, বিবিসি, আইটিভি ইত্যাদি। তো তখন আমাদের সবসময় কমপ্লেন ছিল এরা যে এত এত ছোট মোনা, যে একটা আমাদের দেশের বাংলাদেশ কি খেলছে আইসিসিতে, বা পাকিস্তান ইন্ডিয়া কি খেলছে সেগুলোও দেখা যায় না। তো আমার কাছে মনে হয়েছে যে দ্য কনসেপ্ট অফ প্যারোকিয়ালিজম, সংকীর্ণতাবাদ, এইটা কিন্তু মিডিয়ার মধ্যে ডিপ রুটেড, ওয়েস্টার্ন মিডিয়াতে। এটা আমরা অনেক সময় বুঝি না। আমরা বিবিসির ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতেও এটা অনেক সময় রিফ্লেক্টেড হয়, কিন্তু বিশেষ করে যদি ওই ওদের ডোমেস্টিক চ্যানেলগুলো দেখা যায়, এই প্যারোকিয়ালিজম বা এই সংকীর্ণতাবাদটা অনেক বেশি আসে, মানে রিফ্লেক্টেড হয়। তো তো সেখানে আমার মনে হয়েছে যে এই জায়গাটা থেকে আম, তৈরি হয়, এই সংকীর্ণতাবাদ থেকেই তৈরি হয় যে হিপোক্রেসির কথা বলা হচ্ছে, যে নিজেরটা চিন্তা করে কিন্তু কখনো এটা বলে না যে আমি নিজেরটাই প্রথমে ভাবি। বললে ভালো হতো, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যেত। কিন্তু তখন এক ধরনের একটা আন্তর্জাতিক মনা, এক ধরনের ফিলসফি নিয়ে তারা হিউম্যান রাইটস ইত্যাদি এগুলোর কথা বিশ্লেষণ করতে শুরু করে। এটার সাথে যুক্ত হয়েছে আমি দেশে ফিরে আসি, আমি বিভিন্ন জায়গায় কাজ করি। আমার একটা অভিজ্ঞতা হয় যে ওই ইংল্যান্ড থেকে এক মহিলা ডেভেলপমেন্ট ওয়ার্কার, সে একটা রোহিঙ্গা ক্যাম্পে তাকে নিয়ে যেতে হয়েছিল আমাকে। তো তখন সে আম, এসে, আমার বিশ্বাস যে তার মধ্যে একটা কালচার শক হয়েছে, ও জীবনে বাংলাদেশে আসে নাই। তো কালচার শক হয়েছে কারণ সে কালচার শকে সে রোহিঙ্গা ক্যাম্পে যে বিভিন্ন ধরনের এই যে উম, দুর্যোগ দেখছে, সেগুলো সে দেখতে অভ্যস্ত না, তার মানে। কিন্তু আমি বুঝতে পারছি আবার বলছে না, যে উল্টা দিকে যে পরের দিন হোটেলে থেকে সে যে কনভারসেশন করছে, উইন্টার অলিম্পিক্স হচ্ছিল। তো তখন ওই ইংল্যান্ড ওই যে অলিম্পিক্সে সে চ্যানেলে দেখছিল ওটা, এবং ইংল্যান্ড হেরে গেল না জিতলো, এইটা তার মা খুব মন খারাপ হবে, এই কথাগুলো বলছে। তা আমি বলছি কি এগুলো কেন বলছে আমাকে, এগুলো তো আমরা যা আলোচনা করার কথা সেগুলো না। তো তারপরেও আমি তার খারাপ লাগাটা বোধ করে আমি তাকে বলছি কি আচ্ছা দেখুক, একটু একটু দেই, তাকে রিলিফ দেই, তাকে কক্সবাজার সুন্দর একটা জায়গা, তাকে সি বিচে নিয়ে গেছি, সমুদ্র দেখছে, আমরা এনজয় করছি সমুদ্র। সে ওই উইন্টার অলিম্পিক্সের কথাই বলছে। কিন্তু ওই মহিলা আবার যখন ঢাকায় নেমে এসে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ঝরঝরে একটা বাস দেখেছে, বাস ভর্তি লোক আর কালো ধোঁয়া বের হচ্ছে। সেইটা এতক্ষণ আমি বিচে নিয়ে গেছি কক্সবাজারে, কোনো রোহিঙ্গা ক্যাম্পে ছবি তোলার আমরা না করে দিয়েছিলাম, নিষিদ্ধ করে দিয়েছিলাম যে ছবি তুলবে না। কিন্তু সি বিচে নিয়ে গেলাম, এত জায়গায় সুন্দর ছবি তুললো না, সে এসে ওই ঝরঝরে বাসের ছবি তুললো, যেটা তার বান্ধবীদেরকে দেখাবে। আমার ভীষণ শকিং লেগেছে। আমার এখন কালচার শক হওয়ার ছিল যে এই মেয়েটা কি, মানে ও প্রথমে তো শুধু উইন্টার অলিম্পিক্স নিয়েছিল, তারপরে সি বিচে নিয়ে গেলাম, একটা ছবিও তুললো না। আমরা তুলেছি কয়েকজন, কিন্তু সে তুললো না। তারপরে একটা ঢাকায় নেমে ঝরঝরে বাসের ছবি তুলছে কেন? এই যে মেয়েটার কমফর্ট জোনটা কি, মেয়েটা যে বাংলাদেশ থেকে গেছে তা সে যে ব্র্যাগ করবে তার বন্ধু বান্ধবদের কাছে, এই যে আমি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়েছিলাম, এই যে আমার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির এই অভিজ্ঞতা, না হলে সি বিচ দেখলে তো সে বিশ্বাস করবে না, ও তো তুমি কোথায় গেছিলে। এই যে একটা ইমেজ বা এই যে সংকীর্ণতাবাদ বা প্যারোকিয়ালিজমের যে একটা দৃষ্টান্ত, সেটা আমার কাছে মনে হয়েছে যে ওদের মিডিয়া এক্সপ্রেশনগুলো বুঝতে গেলে এই মানে আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি এই জিনিসগুলোকে মানে মনে রাখতে হবে ওদের মিডিয়াটাকে ব্যাখ্যা করতে গেলে বা বিশ্লেষণ করতে গেলে। এখন আসে আরেকটা কঠিন কথা, মানে সেটা আরেকটু যে বিষয়টা আমাদের এই চারিপাশে আছে এবং আমাদের দেশেও এটা একটা বড় একটা বিষয়, সেটা হচ্ছে জেনোসাইড, গণহত্যা। তো ও
রোহিঙ্গাদের এটাও গণহত্যা, কারণ আমার মনে আছে এই যখন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে আমি প্রথম 2016 সালে 17 সালে ইনফ্লাক্সের আগেই যখন গিয়েছিলাম, তখন তখন থেকেই তো মানুষজন আসছিল, এবং তখন থেকে যখন আমি নারীদের কথা শুনছিলাম এবং তাদের চোখের দিকে তাকাচ্ছিলাম, আমার তো মনে হয়েছিল যে আমি এটা কোথায় দেখেছি, এই ধরনের দৃষ্টি, এই ধরনের গল্প, এই ধরনের মানে তাদের যে মনোভাব, এটা তো ফ্যামিলিয়ার আমার জন্য। আমিও তো দেখেছি এগুলো, আমিও তো বোধ করেছি। তো আমার কাছে তখন গণহত্যা কি বোঝার, আমার ওদের গল্প শুনে আমি বুঝেছি কি বুঝে নাই সেটা পরের ব্যাপার, কিন্তু ওদের চোখের চাহনি দেখে আমি বুঝতে পারি গণহত্যা কি। যেমন করে এই বিভিন্ন যে যারা হলোকাস্ট সার্ভাইভার তারা বুঝতে পারে, যারা অ্যাকচুয়ালি উপভোগ করেছে এই জিনিসগুলো, তারা একটা মানুষের চাহনি দেখলেই বোঝা যায় যে কোনটা গণহত্যা। এটা এটা এমন কিছু কঠিন কাজ না একজন ভুক্তভোগীর জন্য। কিন্তু আমাদের যে আমি একটা ইউরোপে একটা বাধ্য হয়ে মানে এক জায়গায় মিটিংয়ে গেছিলাম, সেখানে আমাকে এই চ্যালেঞ্জ করা হয় যে আমরা কেন দাবি করছি গণহত্যার জন্য, আমরা কেন এই আম, শাস্তি দাবি করছি। শাস্তিটা অবশ্যই ডেথ পেনাল্টি, মানে সর্বোচ্চ শাস্তি, আমাদের প্রজন্ম 71-এর একটা ছিল সর্বোচ্চ শাস্তি, তো আমাদের দেশে ওটা ডেথ পেনাল্টি। কিন্তু ওখানে ওগুলো বিচার না করে সে কিন্তু মোটামুটি করছিল যে মানে তোমরা তো ফরগিভও করতে পারো, এরকম দৃষ্টান্ত আছে, তোমরা তো এটার ফরগিভনেস আছে। তারপরে কোন কোন নেপালে কি হয়েছে সেগুলো বলেছে যে সেগুলো মানে ওরা ডেথ পেনাল্টি চায় নাই, ওরা অন্যভাবে শাস্তি চেয়েছে। তো আমি বলেছি যে তোমাদের তো জেনোসাইড কনভেনশন তো ইউরোপের মাটিতেই তৈরি হয়েছে, তাই না? যে হ্যাঁ, তো ইউরোপের মাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তৈরি, তোমরাই করেছো, তোমরা তাহলে এটা চেঞ্জ করো নাই কেন? কারণ জেনোসাইড কনভেনশনে তো বলাই হয়েছে ডেথ পেনাল্টি এটা করা যেতে পারে, এটা জাস্টিসের একটা অংশ। তো তাহলে তোমরা যেটা করছো, তোমরা ওটা না বদলিয়ে আমাদেরকে কেন তোমরা উপদেশ দিচ্ছ এটা করার? তুমি কি মনে করো যে একটা ভিকটিম হিসেবে আমি এটা রাজি হব করতে? তোমার কি মনে হয়? তো তখন ওরা থতমত খেয়ে গেছিল, কারণ তারা ভাবে না একটা ভিকটিম তাদের মধ্যে বসে আছে হলোকস্ট মানে জেনোসাইডের। তো এই যে চিন্তাধারা, এই যে তাদের মধ্যে যেটা যারা রেকগনাইজ করতে পারছে, তারা কিন্তু টেবিলে বসে নাই। কারা টেবিলে বসে এই ডিসিশনগুলো নেয় যে তোমার এটা চাওয়া উচিত, ওটা চাওয়া উচিত, তোমার সিজ ফায়ার চাওয়া উচিত, তোমার জেনোসাইডের এটা বলা উচিত না? এরা কারা? কোথার থেকে এসেছে? কেন ভিকটিমস স্বয়ং টেবিলের চারিপাশে পলিসি সার্কেলে বসে থাকে না যখন এরকম ডিসিশন নেওয়া হয়? সেটা মিডিয়াতেই হোক, সেটা পলিসি সার্কেলেই হোক, বা যেখানেই হোক। আমি এতটুকু বলে শেষ করছি। ধন্যবাদ মেঘনা। আমরা আজকে যে আলাপ করছি এই ধরনের আলাপ কিন্তু আমরা নিয়মিত চালাতে চেষ্টা করি, এবং আপনারা আসবেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন সেটাই আমরা আশা করি। কারণ যেই পরিবেশে আমরা আছি সেখানে কথা বলার স্বাধীনতা কমে গেছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু সেই পরিবেশের মধ্যে আমাদের যে প্রতিবাদ করার প্রয়োজন, অন্তত স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তার একটা জায়গা থাকার দরকার আছে, সেটা আমরা মনে করি বলেই এই চর্চাটা করছি, এবং এই জায়গাটা সেই ভূমিকাটা রাখবে আমরা আশা করি। নুরুল কবিরের কাছে যাওয়ার আগে আমি শুধু সেটা প্রসঙ্গে একটা ছোট্ট উক্তি বলি। Those who sleep in democracy wake up in dictatorship. অটো গ্রাসচাইন্ডারের কথা, এবং আমার মনে হয় এটা আমাদের নিজেদের সারাক্ষণ মনে করিয়ে দেওয়ার কথা। আজকের এই আলাপ বলে না, যেই আলাপগুলি আমরা নিয়মিত করি প্রত্যেকটার মধ্যেই আমরা সেই জায়গাটা তৈরি করতে চাই যাতে নাকি আমরা স্বাধীনভাবে দম ফেলতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি। যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই বাংলাদেশে আমরা যেতে পারি। নুরুল কবির। ধন্যবাদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বক্তৃতা শুনেছি। আমি একটু অন্য দিক থেকে আলাপটা করতে চাই, পলিটিক্যাল দিক থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দিক থেকে আলাপ আলোচনাগুলি চালিয়ে যাওয়ার কতগুলি আমাদের হিস্টোরিক্যাল অবলিগেশন আছে।
আজকের থেকে বহু বছর আগে 1971 সালে আমরা একটা গণহত্যার মধ্য দিয়ে গেছি স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে, এবং কতগুলি রাজনীতির যে একই ভাষা থাকে, তখন আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে পাকিস্তানিরা টেররিস্ট বলতো। প্যালেস্টাইনিয়ানরা যখন তাদের অকুপাইড ভূমিকে মুক্ত করতে চায় তাদেরকে পশ্চিমারা টেররিস্ট বলে, পশ্চিমা সরকারগুলো তো বটেই। দ্বিতীয়ত, প্রেসের যে হিপোক্রেসি, এটা শুধু ওয়েস্টের জন্যই সত্য তা নয়, বাংলাদেশের প্রেসেরও হিপোক্রেসি আছে, যার যার স্থান কাল এবং আপনার লক্ষ্য অনুযায়ী। আমি আলাপটা করতে চাই, এটা এই সমস্যাটা তৈরি হলো কেন, এটা আমি মনে করছি যে আপনারা জানেন সবাই, কিন্তু একটু লিঙ্ক করার জন্য একটু বলতে চাই আজকের আলোচনাটা। কারণ প্রেস ফ্রিডম অনেকগুলো ফ্রিডমের একটা, অ্যান্ড ফ্রিডম ইজ অ্যাবাউট পলিটিক্স। অন্যান্য ফ্রিডমের মধ্যে প্রেস ফ্রিডম, সেখানে কি করে হিপোক্রেসিটা হচ্ছে, এইটা আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হলে এটার পলিটিক্সটা, পলিটিক্যাল ইকোনমিটা বোঝা দরকার। আর পার্টিকুলার সেখানে যাবার আগে পার্টিকুলারলি যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে ঘটনা, তো 1 নম্বর হিপোক্রেসি হচ্ছে যখন এটাকে গাজা প্যালেস্টাইন ইসরায়েল ওয়ার বলা হয়। একটা আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা জান স্টেট এই ইট পাটকেল ওয়ালা রেজিস্ট্যান্সের সামনে যখন মুখোমুখি হয়, এটাকে যুদ্ধ বলা যায় না, এটা অ্যাগ্রেশন। পশ্চিমা মিডিয়াতে দেখবেন সবসময় বলছে এটা ওয়ার। ওয়ার তো দুই পক্ষের মধ্যে প্রায় কাছাকাছি দুটো পক্ষের মধ্যে হয়। আবার সেটা আসছি পরে। This hypocrisy is about control, about power, এবং এই কন্ট্রোল এবং পাওয়ার অ্যাবাউট কলোনালাইজেশন, অ্যাবাউট কর্পোরেট ক্যাপিটাল, এবং এগুলোকে যাদের কন্ট্রোলে থাকে পাওয়ার লেজিটিমাইজ করবার জন্য প্রোপাগান্ডা লাগে, অনেকটাই অরাল স্পিকের মতন। প্রশ্নটা হচ্ছে যে এই সমস্যাটা তৈরি তো করলো ওয়েস্ট। আপনার মনে থাকবার কথা, এটা যখন সারা ইউরোপ জুড়ে জিউস অ্যাজ এ কমিউনিটি নানা সময় পশ্চিমাদের দিয়ে তারা নানা নিপীড়নের মধ্যে পড়েছে, তখন এই যে হেজেল নামে, থিওডর হেজেল নামে যে ভদ্রলোক 1897 সালে প্রথম ক্যাম্পেইনটা শুরু করে যে এদের জন্য একটা জায়গা দরকার, ল্যান্ড ফর দ্য জিউস। তারা সারা পৃথিবীতে পার্টিকুলারলি ওয়েস্টে নানানভাবে নিপীড়িত হচ্ছে, এক এক সময় এক এক ধরনের হোয়াইট জনগোষ্ঠী দিয়ে এটা হয়েছে। এইটা মাঝখানে অনেক কথা, এইটা একটা কংক্রিট শেপ নিল আপনার কত 1917 সালে যখন বেলফোর্ড ডিক্লারেশন হলো। ব্রিটেনের মিনিস্টার ছিলেন বেলফোর্ড, উনি বললেন যে তাদের জন্য কংক্রিটলি একটা হোমল্যান্ড তৈরি করতে হবে ওই আরব অঞ্চলে। এটা নিয়ে অনেক পক্ষ বিপক্ষে বিতর্ক হওয়ার পর এই ব্রিটেনে এক সময় তাদের জন্য জায়গা একটা তৈরি করবার জন্য উগান্ডার একটা জায়গাকে আফ্রিকার মধ্যে পতিত জমি ছিল প্রচুর, সেখানকার কথাও বলা হয়েছিল, এরা মানে নাই। একপাক্ষিকভাবেই পরবর্তীকালে পশ্চিমারা 1947 সালে প্রস্তাবটা আনলো। 48 সালে এই বেনগরিয়ন, যিনি ছিলেন জানিস মুভমেন্টের একজন নেতা, প্যালেস্টাইনের স্বাধীনতা ঘোষণা করলেন। ঠিক ওই দিনই, প্রথম দিনই, সম্ভবত মে মাসের 3য় সপ্তাহে প্রথম ইউনাইটেড স্টেটস সেটাকে স্বীকৃতি দেয়, অ্যান্ড দি অফিসিয়াল বিগিনিং অফ দি স্টোরি অফ দি কনফ্লিক্ট। তো প্রশ্নটা হচ্ছে যে আমরা যেটাকে হিপোক্রেসি বলছি, এই হিপোক্রেসিটা আগে বলেছি যে একটা সিস্টেমিক ব্যাপার, এটা কলোনিয়ালিজমের সঙ্গে যুক্ত, এটা একটা সেটলার কলোনিয়ালিজম। সেইখানে মদত দিচ্ছে ওয়েস্ট, এবং সর্বশেষ ঘটনা আমরা দেখতে পাচ্ছি একসাথে ইউনাইটেড স্টেটস, ইউকে প্রধানত যারা এই প্রবলেমটা তৈরি করেছিল এখনো বলছে ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড, এবং টুডে তিনটা বিবৃতির ভাষাও প্রায় একরকম, টুডে অ্যান্ড ইন দি ডেজ টু কাম। এরাই কিন্তু অরিজিনাল যে জাতিসংঘের রেজলিউশনটা ছিল ওখানে দুটো স্টেট হবে,
বহু বছর বহু রক্তাক্ত ইতিহাসের পরেও ক্যাম্প ডেভিড থেকে শুরু করে শেষ পর্যন্ত 2 স্টেট একটা সলিউশনের কথা জাতিসংঘ বলছে, মানছে না ইসরায়েল। ইয়াসির আরাফাত 2 স্টেট মেনেছিলেন, এখনো অন্যরা যারা আল ফাতা ছাড়াও হামাস কে বাদ দিলে অন্যরাও 2 স্টেট রেজলিউশন মানে। তাহলে এইখানে যে তারা মানছে না, এবং অপরাধটা যে স্টেট হিসেবে, এখানে মনে রাখা দরকার খোদ ইসরায়েলে বহু ইন্ডিভিজুয়াল আছেন যারা ইসরায়েল স্টেটের এই অ্যাগ্রেসিভ আচরণকে সমর্থন করেন না। অতীত দীর্ঘ সময়ের মধ্যে পিপল লাইক আইনস্টাইন, ফ্রয়েড, বর্তমানকালের চমস্কি, এডওয়ার্ড সাইদ, তারা কিন্তু এই প্যালেস্টাইনের সেকুলার কলোনিয়ালিজমের বিরুদ্ধে ছিলেন। অর্থাৎ ইহুদি অ্যাজ সাচ আর জায়নিজমকে কিন্তু আলাদা করবার ব্যাপার আছে। অনেক ব্যক্তি, যেমন সাংবাদিক হিসেবে অনেক মানুষ ইতিমধ্যে ওনারা বলেছেন, প্রেস অ্যাজ সাচ আর ইন্ডিভিজুয়ালস ওয়ার্কিং ইন এ পার্টিকুলার মিডিয়া আউটলেট টু ডিফারেন্ট থিং। অনেকে রিজাইন করেছেন, প্রতিবাদ করেছেন, করছেন এখনো। কিন্তু আমরা অ্যাজ এ অর্গানাইজেশন, এনি মিডিয়া অর্গানাইজেশন, সেইটাকে আমরা স্টেটের এক্সটেনশন হিসেবে দেখতে চিনতে শুরু করতে হবে। এটা পৃথিবীর সর্বত্রই আমাদের দেশের জন্য দরকার। এটাকে বলে, একটা থিওরি আছে, ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। সেটা হচ্ছে যে স্টেট রিপ্রেসিভ হয়, সেই রিপ্রেশনকে সমাজের মধ্যে জায়েজ করবার জন্য, একটা লেজিটিমেসি তৈরি করবার জন্য নানান স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মিডিয়া আউটলেট, মন্দির, মসজিদ, নানান জায়গা থেকে মেইন স্ট্রিম স্টেটের যে পলিটিক্যাল পজিশনস নানান বিষয়ে, সেগুলিকে লেজিটিমাইজ করবার জন্য কতগুলি ন্যারেটিভ তৈরি করা হয়। সেই ন্যারেটিভস যখন মানুষের মাথার ভেতরে ঢুকতে থাকে, তখন অনেক অপকর্মকেই খুব স্বাভাবিক মনে হয়। যেমন যখন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ বলে, সেটা খুব স্বাভাবিক মনে হয়। যে তো এই যে স্বাভাবিকতাগুলো, সেটা একেবারে ইনগ্রেইনড, এই যে তৈরি করা হয়, এখানেও তাই হয়েছে বা হচ্ছে। এটা ঠিক কনস্পিরেসি আকারে আসে নাই। যারা সেটেলার কলোনিয়ালিজমকে সমর্থন করে স্টেট হিসেবে, রিজন হিসেবে, রেস হিসেবে, তারা প্যালেস্টাইনিয়ানদের রাইটকে স্বীকৃতি দিতে নারাজ। তাহলে সেটা যাতে সারা পৃথিবীতে একটা জেনুইন রাইট হিসেবে মানুষের চিন্তার প্রসেসের মধ্যে না পড়ে, সেই কারণে অসত্য কথা বলে বা অর্ধসত্য বলে প্রেস। এই ফলে এইটা কর্পোরেট ক্যাপিটাল এবং স্টেটের একটা কর্মসূচি হিসেবে দেখাই ভালো। ঠিক ষড়যন্ত্র করে লোকগুলি করছে কেউ, তা না, এইটা তার পলিটিক্স। ফলে এই এন্টায়ার কলোনিয়ালিজমের পলিটিক্সটা, এন্টায়ার ইম্পেরিয়ালিজমের পলিটিক্সটার সঙ্গে এটা জড়িত বলে আমরা এটাকে আইসোলেট করে যদি প্রতিবাদ করি, তাহলে আমরা একটা তো ভুল পদ্ধতির মধ্যে, ট্যাকটিকের মধ্যে পড়ে যেতে পারি। তৃতীয় বিষয় হচ্ছে যে এই প্রথম বহুকাল পরে প্যালেস্টাইন ইস্যুটা সারা দুনিয়ায় যেভাবে আলোড়ন তুলেছে, এটা শুধুমাত্র 1960s ভিয়েতনাম ওয়ারের সময় যেভাবে প্রতিবাদ উঠেছিল সারা পৃথিবীতে, তার লক্ষণ ওই মাত্রায় এখনো যায়নি, বা ওই ধরনের স্টেচারের মার্টিন লুথার কিংয়ের মতো নেতাও আমরা এখনো পর্যন্ত সামনে দেখতে পাচ্ছি না। কিন্তু এই প্রসেসটা, যেমন ক্যাপিটালিজম একই সঙ্গে সে যে কতগুলি তার বৈপরীত্য তৈরি করে, প্রতিবাদগুলি কোথায় হচ্ছে? আইভি লিগ ইউনিভার্সিটিস ও এলিট ইউনিভার্সিটিস। আচ্ছা, তাদেরকে অফকোর্স মানে ব্রুটালিটি আপনি কোনভাবে ডিফাইন করবেন তার উপর নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্র হিউম্যান রাইটস সংক্রান্ত সারা পৃথিবীতে যেই সমস্ত ফতোয়া দেয়, সেই ফতোয়া অনুযায়ী তো ডেফিনেটলি বিশ্ববিদ্যালয়ের প্রোটেস্টিং ছাত্রছাত্রীদেরকে একটা ব্রুটালিটির মধ্য দিয়ে যেতে হচ্ছে ফ্যাকাল্টি, এবং বলছে টাকা পয়সা উদ্ধার করবে, রিসার্চ বন্ধ করে দিবে, কারণ জার্মানি স্টেটের সাপোর্টার্স, এরকম অনেক কর্পোরেশন এই বিশ্ববিদ্যালয়গুলোর রিসার্চ ফাইন্যান্স করে।
ফ্যাকাল্টি তো কয়েকজনের চাকরি চলে গেছে, কেউ কেউ রিজাইন করেছেন, কিন্তু এই যে প্রোটেস্টটা আছে, এবং মোর ইম্পর্টেন্ট যে এলিট গ্রুপস, যাদের পূর্বসূরীরা কিংবা এমনকি ডাইরেক্টলি তার পিতামাতারাও হয়তো এই পলিসি মেকিং প্রসেসের সঙ্গে যুক্ত, যে পলিসি মেকিং ইসরায়েলের পক্ষে যায় এবং নিপীড়িত প্যালেস্টাইনিয়ানদের অধিকারের বিরুদ্ধে যায়, তাদের বাচ্চারা প্রোটেস্ট করছে এবং এই ব্রুটালিটি আটকাতে পারছে না, স্প্রেড করছে চারিদিকে। সেই ক্ষেত্রে যে আন্তর্জাতিকভাবে আজকালকার জমানায় যে কোনো জাতীয় সংগ্রামী শুধুমাত্র জাতীয় পর্যায়ে আর সলভ করা সম্ভব না। এমনকি আমাদের ইতিহাসের দিকে তাকালেও বাংলাদেশের পক্ষে যখন আমরা মুক্তিযুদ্ধ করে আমাদের পূর্বসূরীরা, এইটা কিন্তু একটা আন্তর্জাতিক যুদ্ধ ছিল একই সঙ্গে। কারণ পৃথিবীর এমন কোনো ক্যাপিটাল শহর নাই যেই শহরে কিছু না কিছু মানুষ এমনকি তাদের আপন আপন সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল। প্যালেস্টাইনের এই ইস্যুটাও এত বছর হলেও, সে 48 সাল থেকে চলছে, অনেক বছর পর যেই পরিমাণে অ্যাটেনশন পেয়েছে, আমাদের এখানে একটু আশাবাদী হবার কারণ আছে যে এই লড়াইটা হয়তো আরো স্প্রেড করবে। সেখানে এই আজকের মতন এইরকম সমাবেশগুলি সারা পৃথিবীতে সংহতি সমাবেশ, সংহতি আলোচনা, এটা ওই কজের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা যাতে আমরা একটা আইসোলেটেড ওয়েতে আমার আবেদন হচ্ছে যে যেই ক্যাপিটাল, যেই রেসিজম এবং যেই কলোনিয়ালিজম এই সমস্যাটা তৈরি করেছে, সেই সমস্যাটারই অংশ হিসেবে, পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে তারই সাপোর্টেড যে মিডিয়া আউটলেট সারা পৃথিবীতে আছে, তার ইডিওলজিক্যাল অ্যাপারেটাস হিসাবে কাজ করছে। ফলে পাল্টা একটা কি বলবো যে প্রচারণা এবং পাল্টা অ্যাকশনস, অ্যাক্টিভিজম ইস গুরুত্বপূর্ণ যদি আমরা তাদের একটা অন্যায় সিস্টেমের বিরুদ্ধে প্যালেস্টাইনিয়ানদের পক্ষে দাঁড়াতে চাই। এই সভাগুলি ঘরের থেকে বাইরে যেতে হবে, বাইরে থেকে আরো বড় হতে হবে, তবেই আমরা এই কজের পক্ষে দাঁড়াতে পারবো। কিন্তু একটা উদ্যোগ হিসেবে ঠিক এটা করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই ক্ষেত্রে যদি আমরা আমাদের যার যার জায়গা থেকে যেটুকু পারছি এবং মানুষের যে ইন্টালেকচুয়াল মোটিভেশনটা আছে টু ডু সামথিং ইমোশনালি ফর এ গ্রেট কজ, সেহেতু এইখানে লোকজন দেখে বোঝাচ্ছে, বাট এটাকে আরো বড় করতে হবে, এটা সভা সমাবেশের পর্যায়ে যেতে হবে। আমি একটা লিফলেট পেলাম, আমাদের এক সহকর্মী দিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিকে জানানো দরকার আছে আমাদের ওইখানে গিয়ে যে উই আর নট সাপোর্টিং ইট। তুমি যখন আমার দেশে ভোটের কথা বলো, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু তুমি যখন প্যালেস্টাইনের একতরফা অ্যাগ্রেশনকে বছরের পর বছর যুদ্ধ বলো, এই মিথ্যাচার, এইটার সঙ্গে আমরা নাই। এবং এইখানেও তোমার কথা বলতে হলে আমাদের কথা শুনতে হবে। এবং এই আমাদের মানে সারা পৃথিবী ধরে যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের এইটা পার্ট, এবং সেটা আমি মনে করি যে এগিয়ে নেওয়া যা গুরুত্বপূর্ণ। আপনাদের ধন্যবাদ। আমরা প্রশ্ন উত্তরের পর্বে আসছি। যদি প্রশ্নগুলি একটু ছোট্ট রাখেন তাহলে ভালো হয়। প্রথম প্রশ্ন কে করবেন বলেন, তারপর সেখান থেকে আমরা এগোই। হ্যাঁ, এখানে একটা হাত এসছে। জি, নিজের পরিচয় দিয়ে প্লিজ। Yeah, I'm right now a political activist. I participated in the war of the liberation of 1971 in Bangladesh, and Nurul Kabir Shahab remind kore dilen je we used to be called terrorists in 71. I sympathize with what is going on in the Middle East, this total terrorist activities of Israel on innocent people of Gaza and elsewhere. They have been continuing it for the last 75 years. আজকে ওটা এমন একটা জায়গা পৌঁছেছে, এটা নিয়ে সবার ফোকাস ওখানে। Kashmir, for 75 years, Kashmiri, their rights
নিয়ে নেওয়া হয়েছে। কাশ্মীরিরা একটা ফ্লোটিং পপুলেশন, just as the Palestinians are today. And the Jews were also floating all over the world, just like these people are now, right now. আমার সব sympathy প্যালেস্টাইনদের সাথে এবং কাশ্মীরি মানুষদের সাথে। I want to now bring it closer to home. আপনাদের কাছ থেকে জানতে চাই, বিশেষ করে নুরুল কবির সাহেব এর কাছ থেকে, যে ইন্ডিয়ান পলিটিক্স আর বাংলাদেশ পলিটিক্স যেদিকে যাচ্ছে, ইলেকশন হচ্ছে, জানি না কে জিতবে, জিতলে পরেও বাংলাদেশের প্রতি যে অন্য কোনোভাবে চেঞ্জ হবে কিনা তাদের ইন্ডিয়ান পলিটিক্স, তাদের অ্যাটিটিউড টুয়ার্ডস বাংলাদেশ, এটা চিন্তার বিষয়, দেখবার বিষয়। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমাদের উপরে যে এক্সপেরিমেন্টটা চলছে, যে সামনের দিনে কিভাবে বাংলাদেশকে দাবিয়ে রাখা হবে, একটা এক্সপেরিমেন্টের ঘটনা ঘটে গেল কিছুদিন আগে মধুপুরে। তো ঠিক যেরকম আমাদের দেশে গুমগুলি ফর দ্য লাস্ট 15 years চলেছে, একজন করে গুম হয়েছে, গুম করা হয়েছে, এবং দেখেছি এটা পরে রিপারকাশনটা কী হয় সোসাইটিতে। তা আমার বিজ্ঞ স্পিকারদের কাছ থেকে, বিশেষ করে নুরুল কবির সাহেবের কাছ থেকে জানতে চাই যে এই গাজা সিচুয়েশন, ইউক্রেন সিচুয়েশন, ইভেনচুয়ালি when it hits home in Bangladesh, আমরা কি দেখতে পারি ইন দ্য কামিং ডেজ। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বড় করে বলে ফেললাম, সেই জন্য আমি দুঃখিত। গাজা এবং ইউক্রেনে যা হচ্ছে, এটা সরাসরি আক্রান্ত, আমরাও আক্রান্ত, কিন্তু ঠিক আমাদের পজিশনটা এরকম না। আর মুক্তিযোদ্ধা যারা আছেন উলফাত ভাইয়ের মতন, তাদের জন্য আমার একটা বিশেষ উত্তর আছে, আর সাধারণ উত্তরটাকে দিই। আপনার যে পৃথিবীর যে কোনো দেশের পাশে যদি কোনো হেজিমনিক স্টেট থাকে, সে তার আধিপত্য তৈরি করবার জন্য যা যা করবার তারা করবে। প্রশ্নটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা হিসেবে বা একালের মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ বিভিন্ন সময় বিভিন্ন রূপ পরিগ্রহণ করে, তারা যদি তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রাখতে চায়, তাহলে প্রথমে হচ্ছে ইসরায়েলের প্রসঙ্গটা আগে বলি। আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা, আমি আপনাকে অনুরোধ করব, এবং মুক্তিযোদ্ধাদের একটা সংগঠন আছে, আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, সেই সংগঠনটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসির চারপাশে গিয়ে একটা ঘেরাও দেওয়ার কথা অনুরোধ করছি। তো আপনি আর যারা এখানে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতাকর্মী, তাদেরকে আমরা দুটো কাজ করতে দেখি। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের সঙ্গে নিজের দেশের লড়াইটাকে এগিয়ে নিয়ে যাবার জন্যে যে গুফতাগুগুলি করেন, সেটা করতে কোনো সমস্যা নাই। আমি নিজেই বলেছি যে আজকের দিনে জাতীয় সংগ্রাম আর শুধু জাতীয় পর্যায়ে করা যায় না, একটা ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগে। তো সেই ক্ষেত্রে এই গুফতাগু করার ক্ষেত্রে যদি তাদের কন্ডিশনস না হয়ে একটা রেসপেক্টেবল নেগোসিয়েশনে যাওয়া যায়, সেটা খুব ভালো। আর ভারতের প্রশ্নে ভারত তার কাজ করবে, বাংলাদেশ কতটা জনগোষ্ঠী হিসেবে আত্মসচেতন, তার সেলফ রেসপেক্ট এবং তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি তার কতটুকু কমিটমেন্ট আছে, কতটা অর্গানাইজড, প্রধানত সেটার উপর নির্ভর করবে। প্লাস প্রতিটা এইরকম দেশে, ভারত বলুন বা ভারতের চারপাশে যারা বলুন, আপনি যে সমস্যার কথা বললেন, প্রত্যেকটা আপনার সাউথ এশিয়ার ক্যাপিটালে গেলে দেখবেন ভারতের বিরুদ্ধে এরকম কমপ্লেইন আছে। তো যাদের ভেতরে এই কমপ্লেইনটা আছে, তাদের মধ্যে একটা সত্যিকার ইন্টালেকচুয়াল এবং পলিটিক্যাল সংহতি গড়ে তোলা দরকার। আর বহির্বিশ্বেও আমাদের তুলনায় ভারত বড়, ভারত আবার অন্যদের তুলনায় ছোট। তো যেখানে ছোট, সেখানেও অনেক আন্তর্জাতিক পর্যায়ে কাজকর্ম করবার দরকার আছে। তো যে কোনো দেশই হোক না কেন, আপনি বাংলাদেশের যে সমস্যার কথা বলছেন, এগুলো লড়াই করা ছাড়া কোনো পথ নাই। সেই লড়াইটা মধ্যে একটা আন্তরিকতা থাকতে হবে। আপনি একদিক থেকে, আপনি না, একটা পলিটিক্যাল পার্টি দরকার রেটরিক্যালি বলবে, আর সন্ধ্যার পরে তাদেরকে যদি অ্যাপিস করবার চেষ্টা করে, এরকম পলিটিক্যাল পার্টির মধ্যে আছে, অপোজিশনও আছে, ওই অ্যাপিসমেন্ট দিয়ে আসলে কিছু হয় না। আমরা কতটা শক্তিমান সে নির্ভর করে আমার শক্তি প্রদর্শনের মধ্যেই, ঐক্যবদ্ধতার মধ্যে, কমিটমেন্টের মধ্যে। সেটা যদি করতে পারি, তাহলে
আপনার প্রজন্ম যে দেশ তৈরি করেছে, আমাদের পরের প্রজন্ম বা আমাদের প্রজন্ম সে রক্ষা করতে পারবে, চিন্তা করবার কিছু কি নাই। ধন্যবাদ। আর কেউ কি এখানে জাহেদ বা মেঘনা কিছু বলবেন? ধন্যবাদ। আমি ইন্ডিয়া প্রসঙ্গে একটু বলি। মানে আমরা আসলে বড় একটা ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে আছি। বিজেপি যতদিন ইন্ডিয়ার ক্ষমতায় আছে, আমি এটা স্পেল আউট করতে কোনো দ্বিধা করি না, অনেক বড় ঝুঁকি। আমরা রিসেন্টলি যদি খেয়াল করি, জনাব নরেন্দ্র মোদী যেভাবে মুসলিমদের বিরুদ্ধে হেট স্পিচ দিয়েছেন, উনি ওনার গত 10 বছরের প্রধানমন্ত্রিত্বের সময় উনি এভাবে কথা বলেন নাই। ইন্ডিয়ান মিডিয়াতে গুণে দেখিয়েছে এর আগে দুবার অনেক লেস ইন্টেন্সিটিতে উনি এই ধরনের কথা বলেছেন প্রধানমন্ত্রী থাকার সময়। এই কথাগুলো তার হয়ে যোগী আদিত্যনাথ বলতেন, অমিত শাহ বলতেন। তো ইন্টারপ্রিটেশন হচ্ছে বিজেপির যে রাজনীতি ছিল, প্রথম সবাইকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ করব, টাকা দেব, আমি পাচার করা টাকা এনে সবার অ্যাকাউন্টে দেব, ইট ফেইলড আউটারলি। সো তাদের এখন সেই পুরনো যে রাজনীতি আছে, ডিভাইসিভ আইডেন্টিটি, হেট স্পিচ দেওয়া রাজনীতি, সেখানে তারা ফিরে গেছে। এবং এরকম ফিরে যাওয়া ইন্ডিকেট করে তাদের ওই কমফোর্টের জায়গা নেই, 400 পারটার হচ্ছে না। এবং এটা খুব চমৎকারভাবে বলেছে, কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, পারাকালা প্রভাকর, উনি একজন ইকোনমিস্ট, পলিটিক্যাল কমেন্টেটর, এবং উনি এই মুহূর্তের অর্থমন্ত্রী যিনি, তার হাজব্যান্ডও, এটাও একটা পরিচয় তার। তো উনি খুব স্ট্রংলি, আমি মানে কারণ থাপ্পারের সাথে একটা ইন্টারভিউতে দেখলাম, উনি বলছেন বিজেপি জিতবেই না। আসলে বিজেপির যেই ক্যাম্পেইন আমাদের সামনে আছে, এবং এই মিডিয়ার সাথে আমি একটু রিলেট করি, যে মিডিয়া দিয়ে তো আপনি আসলে ন্যারেটিভ তৈরি করেন। এই ন্যারেটিভটা এমন হয়েছে, আমাদের দেশে অনেককে বিশ্বাস করতে দেখেছি যে বিজেপি 400 পার হয়ে যাচ্ছে হয়তো, মানে তার জোট, এনডিএ জোট। যদি পার নাও হয়, বিজেপি কিন্তু জিতবে বলে আমি ধারণা করি। এবং এটা যদি হয়, আমাদের জন্য রিয়েল প্রবলেমটা যে জায়গায়, সেটা হচ্ছে, আমি একদম খোলামেলা কথা বলে ফেলি সবার সামনে। ধরুন রাশা এই মুহূর্তে ইউক্রেনে যে জায়গাগুলো দখল করেছে, ধরুন ডনবাসে, ডোনিয়াস্ক এবং লুহান্সকে, তার ন্যারেটিভ কি ছিল? 14 সালে যখন ইউক্রেন ডিসাইড করে যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তার অ্যাক্সেশন যে অ্যাগ্রিমেন্ট, সেটা করব, একটা অরেঞ্জ রেভলিউশন হয়েছিল, তখন সে ক্রাইমিয়া দখল করে এবং ডনবাসে সে একটা যুদ্ধ চাপিয়ে দেয়। ন্যারেটিভটা ছিল এখানে রুশ ভাষাভাষী মানুষের ওপরে ইউক্রেনিয়ানরা, এবং বিশেষ করে সত্যিকার অর্থে ওদের একটা আজভ ব্যাটালিয়ন আছে, যাদের এক ধরনের নাৎসির সাথে মিলও আছে, কথা সত্য, বাট খুবই নেগলিজিবল নাম্বার তাদের, ও এই আক্রমণ করে, এরকম একটা ন্যারেটিভ কিন্তু তার আছে। জর্জিয়াতে সে যুদ্ধ করলো, এবং দুটো এরিয়া কিন্তু এখনো তার ডিফ্যাক্টো দখলে আছে, আবখাজিয়া এবং সাউথ অসেটিয়া। এখানে ন্যারেটিভ কি ছিল? ইজ দ্য সেম। ওখানে রাশিয়ান ভাষাভাষী পিপল সমস্যায় আছে। এই মুহূর্তে মলদোভাতে একটা অ্যাগ্রেশন তার হতে পারে, ওখানে ট্রান্সনিস্ট্রিয়া বলে একটা জায়গা আছে, ডিফ্যাক্টো তার দখলে, ওখানে রাশিয়ান ভাষাভাষীরা সমস্যায় আছে। আমরা খেয়াল করব, বাংলাদেশে এইরকম একটা ন্যারেটিভ বিজেপির দিক থেকে তৈরি হচ্ছে বলে আমি বিশ্বাস করি। কিছুদিন আগে আপনারা অনলাইনে পাবেন, দ্য প্রিন্টের একটা আলোচনা আছে ওই বইটা নিয়ে, বাংলাদেশে হিন্দুরা কত রকম সমস্যায় আছে, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। সো বিজেপি যতদিন থাকবে, এবং সে তার, যেহেতু সে দেশটাকে ভালো করতে পারছে না, বিজেপি যদি ইকোনমিকলি সত্যিকার অর্থে ভালো করতে পারত, আমি আপনাদেরকে আরেকটা বই না পড়লে, ওই মানে উনি প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন, ইন্ডিয়া ইজ ব্রোকেন নামে একটা বই আছে, এই ভদ্রলোকের নাম কি, মোদি যেন, আই ফরগট, সাম মোদি। বইটা দেখবেন যে ওখানে ভারতের আসলে ভবিষ্যৎ সম্ভাবনা বলে কিছু নেই, এটা উনি ক্লেম করছেন। প্রিভিয়াস প্রাইম মিনিস্টারদেরকে দায়ী করেছেন, মোদিকে অনেক বেশি দায়ী করেছেন। তো আমি সরি, লম্বা হয়ে যাচ্ছে। সেটা হলো, ভারত যদি বিজেপি ক্ষমতায় থাকা অবস্থায় তার অর্থনৈতিক সমৃদ্ধি এবং সেটা মানুষের কাছে পৌঁছে দিতে না পারে, ভারতে আনবিলিভেবল নাম্বারের আনএমপ্লয়মেন্ট আছে এখন, মানুষ ভালো নাই, তখন কিন্তু তার ওই সেই পুরনো রাজনীতিতে ফিরে যেতে হবে, সে আরো বেশি ফ্যাসিস্ট হয়ে উঠবে, এবং ওটার ইম্প্যাক্ট বাংলাদেশের উপরে খুব খারাপভাবে পড়বে বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি। এবং রাশিয়া যেমন তার জাতিগত ভাষাগত জাতীয়তাবাদ দিয়ে অন্য জায়গায় ইভেন ইনভেট করার প্রবাবিলিটি তৈরি করেছে, আমি বিশ্বাস করি আমরা ওই লেভেলের রিস্কেও আছি যে আমাদের এখানে হিন্দুরা ঝুঁকিতে আছে। এবং আমরা চাই বা না চাই, কোনো একটা জায়গায় যদি আইডেন্টিটি পলিটিক্স এই লেভেলে পৌঁছে যায়, তার রিয়াকশন চারপাশে আসলে কম বেশি হবেই। ইটস এ ভেরি টাফ থিং। এবং আমাদের মতো দেশ যেখানে গণতান্ত্রিক ব্যবস্থাটাই নাই, সেখানে ঝুঁকি আসলে তার চাইতে অনেক বেশি হবে। সো ইন এ ভেরি হাই রিস্ক। থ্যাংক ইউ। আমি একটু অন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ধারণা আমাদের জন্য সমস্যাটা প্রধানত ভারত না, আমাদের রুলিং ক্লাস পলিটিক্যাল পার্টিস, এটা আমাদের প্রধান সমস্যা। কারণ হচ্ছে বহুদিন ধরে পলিটিক্যাল জার্নালিজম থেকে
আমার যেটা অভিজ্ঞতা তথ্য আকারও আছে, বহু নেতার সঙ্গে না প্রফেশনাল কারণে জামাত ইসলাম ছাড়া বাকি প্রায় সবাই সঙ্গে আমার বিভিন্ন সময়ে কথা হয়েছে। প্রকাশ্যে যেটা আছে সেটা এই সরকারের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে ঘুরে এসে আপনাদেরকে সবাই বলেছে যে তাদেরকে তিনি গেছেন ওকালতি করতে যাতে তাদের কাছে ভারত যাতে তাদের আওয়ামী লীগকে ক্ষমতায় রাখে, এটা আপনারা সবাই জানেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যাতে তারা রিকোয়েস্ট করে আওয়ামী লীগের ক্ষমতা রিটেনশনের ব্যাপারে সহযোগিতা করতে। অর্থাৎ একটা দেশের একটা বড় পলিটিক্যাল পার্টি রুলিং ক্লাসের যার রাজনৈতিক নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল, তাদের চিন্তার দারিদ্র এই লেভেলে পৌঁছেছে যে তারা বিশ্বাস করে ভারত তাদেরকে ক্ষমতায় রাখতে পারে অথবা পারে না, অথবা এদেশের মানুষ নয়। তাদের ক্ষমতার যে প্রতিদ্বন্দ্বী বিএনপি, যে পার্টির সঙ্গে আমাদের উলফাত ভাইয়ের এই প্রশ্নকারী উলফাত ভাইয়ের সম্পর্ক, তাদের অনেক নেতাদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, তারাও এটা বিশ্বাস করে ভারতকে ছাড়া সে ক্ষমতায় যেতে পারবে না। সমস্যাটা আমাদের রুলিং ক্লাসের। মানুষ যদি আপনার পক্ষে থাকে তাহলে অন্যান্য যাদের স্টেক আছে পৃথিবীর নানা বড় বড় রাষ্ট্রের আপনার কাছে আসবে, এই বিশ্বাসটা তারা হারিয়ে ফেলেছে। এই যে রুলিং ক্লাসের যে অন্তর্গত অবিশ্বাস তাদের নিজের উপরে ঈমান নাই, মানুষের উপর ঈমান নাই, এইটা হচ্ছে আমাদের প্রধান দুর্বলতা। এই দুর্বলতা যদি এই নেতৃত্ব কাটিয়ে উঠতে পারে, আমার মনে হয় না বাংলাদেশের নানান ধরনের আপনার ষড়যন্ত্র আছে, বহির্বিশ্বে নানান প্রজেক্ট আছে, ইন্টারেস্ট আছে, সে থাকতেই পারে এই একটা কমপ্লেক্স দুনিয়ার মধ্যে। আমরা কতটা আত্মসচেতন, ইতিহাস বোধ আমাদের কতটা সমৃদ্ধ, তার উপর নির্ভর করবে শেষ পর্যন্ত যে অন্যদেরকে অ্যাপিজমেন্টের মধ্যে যদি দেশের দুইটা বড় বড় পার্টি চলে যায়, দেশ রাষ্ট্র সভরেন্টি এন্ড অফ দি ডে একটা পিপল অ্যান্ড পলিটিক্সের ব্যাপার, সেই পলিটিক্সটাই যদি না থাকে তাহলে আমাদের বিপদ আছে। আর ভারতের কথা আই এগ্রি উইথ জায়েদ যে সিম্পল মেজরিটি নিয়ে হয়তো বিজেপি ক্ষমতায় থাকবে। I think I will be happy to see that the BJP is in power for another terms. কারণ হচ্ছে ভারতে আমাদের বন্ধু বান্ধব আছে, খুবই প্রতিবাদী মানুষ। এদের একটা একাংশকে আমি গত 4-5 বছরে দেখেছি যে বিজেপির এই উত্থানে ভারত যে শেষ পর্যন্ত টুকরো টুকরো হয়ে যেতে পারে এটা তারা বুঝতে অক্ষম হয়ে পড়েছে। আইডেন্টিটি পলিটিক্সটাকে একটা বিরাট অংশ সাপোর্ট করা শুরু করেছে। আমাদের ছোটবেলায় যেই সমস্ত মানুষকে আমরা ভীষণভাবে শ্রদ্ধা করতাম, ধরুন একটা নাম এক্ষুনি গণসংগীত গাইতেন ভূপেন হাজারিকা, এর গান আমি এত শুনছি যে আমার দাদি তুই বলতো যে তোমার কি পৃথিবীতে আর কোনো লোক নাই, এই লেভেলে ভালোবাসতাম আমরা, রেসপেক্ট করতাম। তার মতন আমি একটু উদাহরণ দিলাম, নাম বলি, এরকম অচেনা নাম, জনপ্রিয় নাম ছাড়াও হাজার হাজার এক সময়কার প্রগতিশীল ইন্টালেকচুয়ালসরা বিজেপিতে গেছে। তো ইন্টালেকচুয়ালি না বুঝলে কি মার খেয়ে বুঝতে হয়, এম্পিরিক্যাল এক্সপিরিয়েন্স লাগে। আমার মনে হয় এইটা আরো কয়েক বছর থাকলে ভারতের সঙ্গে শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা ভালো হয়ে যেতে পারে। আর দুইটা পাশাপাশি দেশের বন্ধুত্বমূলক সম্পর্ক বেসড অন মিউচুয়াল রেসপেক্ট ইজ ইম্পর্টেন্ট। আমরা তো দেশ স্বাধীন করেছি শুধু সবার সঙ্গে মারামারি করবার জন্য না, আমাদের উপর যদি মারামারি চাপিয়ে দেওয়া হয় আমি নিশ্চিত এই পলিটিক্যাল পার্টির লিডারশিপগুলি থেকে এই দেশের মানুষ অনেক বেশি দেশপ্রেমিক, অনেক বেশি সেই অর্থে শক্তিমান। যুদ্ধ করার জন্য এই এলিট ক্লাস যাবে না, কিন্তু কাছা মেরে লুঙ্গি পরে যুদ্ধ করবার জন্য বহু মানুষ হাজার লাখে লাখে থাকবে। এটা খুব ওয়ারি করবার নাই, কারণ এই লিডাররা অ্যাপিজমেন্ট থিওরিতে থেকে নিজেদের মুক্ত করলেই
হবে, ওটা একটু লেখাপড়া শিক্ষা দীক্ষা লাগবে, সেন্স অফ হিস্ট্রি ডেভেলপ করতে হবে। এটা করলে হয়ে যাবে, অসুবিধা নেই, অত ভয় পাওয়ার কিছু নাই। 18 কোটি 19 কোটি মানুষ, টেরিটরিটা ছোট হতে পারে, হিউজ, অনেক বড় দেশ। নিজেদের শক্তিটা কিন্তু উপলব্ধি করা জরুরি। পৃথিবীতে কয়টা দেশ আছে যে 18 কোটি মানুষ আছে? 18 কোটি কয়টা দালালি করবে? তারপর যেগুলো থাকবে, it's enough to protect this country. Thank you. এখানে একটা প্রশ্ন। ওখানে মাইকটা দিন, আপনার পরিচয়টা দিয়ে দিন প্লিজ। আচ্ছা, আমার নাম আব্বাস, আমি একজন সংবাদকর্মী। তো আমার দুইটা প্রশ্ন এই হচ্ছে কবির ভাইয়ের কাছে। তো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে নিউ ইয়র্ক টাইমস এবং হচ্ছে ওয়াশিংটন পোস্ট, এগুলোকে আমরা সবসময় বলি যে মানে ভালো নিউজ পেপার, যেগুলো এরা বেশ রিনাউন্ড। তো এরাই যখন হচ্ছে মানে তাদের রিপোর্টিং এর ক্ষেত্রে তারা যখন কগনিটিভ বায়াসনেস শো করে, আমরা আসলে ইথিক্যালি এটাকে মানে তখন কি এটাকে ভালো নিউজ পেপার হিসেবে আমরা আসলে সামনে দেখাবো কিনা, আসলে এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে গাজা থেকে শুরু করে সারা দেশে দেখা যায় যে প্রচুর সাংবাদিকরা মারা যায় বিভিন্ন সময় বিভিন্ন ইয়াতে। তো সেই ক্ষেত্রে মানে যেই ধরনের প্রোটেস্টটা বেসিক্যালি ফ্রম দ্য জার্নালিস্ট, সাংবাদিকদের কাছ থেকে যেরকম আসার কথা, ইন্টারন্যাশনালি আমার চোখে এরকম কোনো মানে এত বছর সাংবাদিকতার এত বছরও কেন আমাদের সাংবাদিক সংগঠনগুলো ওই পরিমাণ মানে প্রোটেস্ট, বা বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রেও যদি আমরা বলি, দেখা যায় এখানেও বিভিন্ন সময় সাংবাদিক রিপ্রেশনের ঘটনা ঘটে। তো সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল থেকে শুরু করে লোকালি পর্যন্ত কেন আমাদের এখানের সংবাদপত্রের যেই মানে অর্গানাইজেশনগুলো হওয়ার কথা, তারা কেন ওইভাবে ফ্লারিশ করে না? কেন সাংবাদিকদের যে রাইটসদের ব্যাপারে তাদের সচেতন থাকার কথা, প্রোটেস্ট করার কথা, চিৎকার করার কথা, কেন তারা এত বছরও করতে পারেনি? এই দুইটা প্রশ্ন আমার কবির ভাইয়ের কাছে। থ্যাংক ইউ। খুবই কাজের প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন ভালো পত্রিকা কিনা? ইয়েস অ্যান্ড নো। ভাষা ভালো, অনেক ইন্টালেকচুয়াল কন্টেন্টস আছে যে এখানকার অনেক প্রগতিশীলরাও লিখতে পারবে না, আছে তো। কিন্তু এতক্ষণ যে আলোচনাটা হলো, যে কোনো পত্রপত্রিকা মেইন স্ট্রিমের তার পলিটিক্স আছে। নিউ ইয়র্ক টাইমস কিংবা ওয়াশিংটন পোস্টেরও পলিটিক্স আছে। সেই পলিটিক্সটা কর্পোরেট ইন্টারেস্টকে পলিটিক্যালি সারা পৃথিবীকে রক্ষা করবার জন্যে এবং প্রমোট করবার জন্য যে পলিটিক্স, সেই পলিটিক্সটা সে করে এবং খুব সুন্দরভাবে করে। এই জন্য আমি প্রশংসা করি। যখন আপনার মতন একটা মানুষ, আপনার প্রশ্নের মধ্যেকার যে প্যাশন, তাতেই বোঝা যায় আপনার একটা ভালো মানুষ। কিন্তু এই আলোচনার পরও, বা নিশ্চয়ই আপনার আরও অনেক লেখাপড়া আছে, কিন্তু এই যে আমাদের কনফিউশন আছে, এই পত্রিকাটা কি, এটি ওর সাকসেস। অর্থাৎ তার যে ইনহেরেন্ট হিপোক্রেসি আছে, পলিটিক্যাল এজেন্ডা আছে, এবং যে একটা ভাবমূর্তি তৈরি করতে পেরেছে যে অসম্ভব ভালো কাগজ, এটা পড়লে আমাদের শিক্ষিত হইতে পারবো, বা এটাকে ফলো করা দরকার। তার যে প্রফেশনালিজমের লেভেল অসাধারণ। কিন্তু তার পলিটিক্সটা ধরতে হলে আমাদেরকে আর একটু চিন্তাশীল হতে হবে, কাজ করতে হবে। 2, বাংলাদেশ প্রশ্ন। বাংলাদেশের প্রশ্নে সাংবাদিকরা আগেও এইটার উত্তরটা দিয়েছে খুব ছোট্ট করে, একটু ইলেবরেট করে। এইখানেও এই যে পুঁজি ঘন শিল্পে পরিণত হয়েছে নিউজ পেপার বা অন্যান্য, তো এই পুঁজির পেছনে তো মালিকানা আছে। ধরুন টেলিভিশন, লাইসেন্সগুলি কাদেরকে দেওয়া হয়? যেই পার্টি যখন ক্ষমতায় থাকে সেই পার্টির সমর্থক গোষ্ঠীকে লাইসেন্স দেওয়া হয়। কি জন্য দেওয়া হয়? তার পার্টির বিরুদ্ধে কাজ করবার জন্যে? নও। আচ্ছা, এই কাজটা কিভাবে করে? একটা সময় ছিল ওই পিআইডি থেকে, পিআইডি না, ওইটা কি বলে, থেকে ফোন করতো, আজকে এটা ছাপা হবে, ওইটা ছাপা হবে না। মার্শাল ল থাকবার সময় বলতো আজকে এটা ছাপা হবে, এটা ছাপা হবে না। এখন এই কাজটা এত স্থূলভাবে করতে হয় না। এটা চমস্কি বলেন, এটার ফিল্টারেশন থিওরি বলে। আপনি প্রথমে একটা লোককে লাইসেন্স দিবেন যে আপনার রাজনীতির পক্ষে থাকবে, তারপরে আপনি কিছু রিক্রুট করবেন, যে একটা ফিল্টার করে করে নিবেন। ও যদি আপনার ওই পার্টিরই লোক হয়, তার লোকে বলে দিতে হবে না এটা ছাপা আর ওইটা ছাপা না, ওর নিজের স্বার্থে এটা ছাপাবে অথবা ছাপাবে না। তাহলে এরকম একটা সিস্টেম তৈরি হয়ে যায়
তখন ধমক টমক আর দিতে হয় না, ধমক দিতে হয় বা ধমকের নাম ব্যবহার করতে হয়। ধরুন আমি একটা অনেক মাস ধরে ব্যক্তিগতভাবে একটা অসত্য প্রপাগান্ডার শিকার। সেটা হচ্ছে একসময় আমাকে টেলিভিশনে কথা বলতে ডাকতো, এখন ডাকে না। আমি কখনো ওটা জিজ্ঞাসাও করি না কেন ডাকেন না, একটা মর্যাদা বোধের ব্যাপার আছে, আর আমি আমার তো কাজ করি। এদের সঙ্গে এখানে ওখানে দেখা হলে বলে যে ভাই আপনাকে কিন্তু খুব ডাকতে চাই কিন্তু ডাকতে পারি না, কেন জানেন? আমি জানি। কয় না জানেন না, ডিজিএফআই এনএসআই না করে। আমি জানি এটা মিথ্যা কথা। আসলে ওই প্রতিষ্ঠানগুলি যারা চালায় তারা চায় না আমি আমার কথার রিচ বাড়ুক। বলে ইংরেজি পত্রিকা ছোটখাটো আছে, কত লোক আর পড়বে, ওর সমস্যা নাই। বাংলায় কথা বলতে গেলে ওদের সমস্যা হয়। ওদের এইখানকার যে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট যেটা এত অগণতান্ত্রিক, এই মিডিয়া সিস্টেমের মধ্যে যারা আছে তারা তার পার্ট অফ দ্যাট। সুতরাং কথা বলতে দিবে না, এটার জন্য ব্যবহার করবে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসের নাম। হয়তো 2-4বার এটা হতেও পারে, কিন্তু এটা প্রধান কারণ না। তো মানে হচ্ছে যে আমাদের এখানে যে আপনি বলছেন সাহসী হয় না কেন, এই সিদ্ধান্ত নেয় না কেন, কারণ এই পলিটিক্সের লোক, তার চিন্তার পদ্ধতি কলোনিয়ালিজমের বাইরে। ইউনাইটেড কিংডমসে যদি ভিসা না পায়, মার্কিন যুক্তরাষ্ট্রে যদি পয়সাটা দিতে না, সাংবাদিকদের যে অনেকে শত কোটি হাজার কোটি টাকার মালিক আছে এখন জানেন, আপনি তো জানবার কথা, অথচ তাদের কোনো ওই রকম কোনো ব্যবসা নাই যে দেখাতে পারবে এখান থেকে লাভ করেছে। তাহলে এই পয়সাগুলি রাখবার জন্য যাইতে হয়, তারপরে ফুর্তি ফার্তা করবার জন্য যাইতে হয়, ঘোরাঘুরি করতে হয়। আপনি যে নেতৃত্বের কথা বলছেন, মানে এটা এম্বারাসিং ফর বোথ, হ্যাঁ, ইউ অ্যান্ড মি। আমরা তো তাদের চিনি না। তাদের যে জীবনযাত্রা, তার সঙ্গে তাদের ইনকামের কোনো সম্পর্ক আছে? নাই তো, মিল আছে? তাহলে এরা যদি, তাহলে এই যে রুলিং ক্লাসের যে সিস্টেম, এই রুলিং ক্লাস যাদের সঙ্গে আন্তর্জাতিকভাবে যুক্ত, এটা তাদের পার্ট। সুতরাং তারা এইটাই করবে, এক শক্তিমান হিসেবে, সংঘবদ্ধ হিসেবে, গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে, রাইটসের পক্ষে দাঁড়াবে না। সমস্ত সংগ্রামই কিন্তু সঙ্গে সঙ্গেই সফল হয় না, কিন্তু লড়াইটার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু লড়াইটা থাকলে কমফোর্ট জোনটা থেকে বেরিয়ে যেতে হয়, যদি বেরোয় না। এরকম আপনার যাদের প্রশ্ন আছে, একটু সবাই মিলে সংঘবদ্ধ হন, আমার সহযোগিতা লাগলে আমি করব। আমরা খুব বেশিক্ষণ নেব না, আর 3টা প্রশ্ন, যদি প্রশ্ন থাকে। হাত উঠছে, এখানে একটা মাইক, নিজের পরিচয় দিয়ে প্লিজ। আমার নাম রেহনুমা আহমেদ, আমি একজন লেখক, ত্রিকের সাথেও আছি। আমার প্রশ্ন আপনাদের 3জনের কাছে। পশ্চিমা দেশের, পশ্চিমা ব্লকের হিপোক্রেসি এবং মিথ্যাবাদিতা যেভাবে এবার আবার করে বিশ্বমঞ্চে প্রমাণিত হয়েছে, আমি একই সাথে নুরুল কবির বাংলাদেশ সরকারের হিপোক্রেসির কথা বলছিলেন, সেটা সূত্র ধরেই আমি বলতে চাই যে বাংলাদেশ সরকারের হিপোক্রেসি, আমি ফিলিস্তিনের ক্ষেত্রে যেই জিনিসটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে ফিলিস্তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছে, বরাবর সমর্থন জানিয়ে এসেছে, এবার আবার করে সমর্থন জানিয়েছে এবং গণহত্যার বিরোধিতা করেছে। একই সাথে আমরা দেখেছি যে ঈদের সময়ে তেল আভিভ থেকে 3টি প্লেন আমরা জানতে পেরেছি যে এগুলো ঢাকা এয়ারপোর্টে, ঢাকা বিমানবন্দরে এসে অবতরণ করেছে, এবং সেটার ব্যাপারে পরে হালকা স্ববিরোধী ধরনের কথাবার্তা শোনা গেছে, যে গার্মেন্টস নিতে এসছে কি ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদের 3জনের কাছে আমার প্রশ্ন, আপনারা যেহেতু চিন্তাশীল ব্যক্তি এবং অবশ্যই বহু খবরাখবর রাখেন, যে আপনাদের কি মনে হয় কি ছিল প্লেনে? ধন্যবাদ। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, আমি এটা শুনেছি, আমি কিছু রিয়াকশন দেখেছিও পত্রপত্রিকায়। তো আমি প্লেনে কি ছিল সেটা কিন্তু, আমি আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র, এবং আমি এক ধরনের, আমি যে অ্যানালিসিসগুলো করা হয়েছিল কিছুটা ওই জায়েদ ভাই করেছেন, সেটা হচ্ছে জিওপলিটিক্স নিয়ে। আমিও সেই
দৃষ্টিতে আমি দেখেছি ঘটনাটা, যে বাংলাদেশ গভর্নমেন্টের কি পলিসি কি না সেটা একটা পলিসি তারা ফর্মুলেট করেছে যেভাবেই হোক, কিন্তু কিছু পলিসি ফর্মুলেট করে যে সব কিছু ওই পলিসি অনুযায়ী হবে সেটা না, সেটা কখনো জিওপলিটিক্স তা বলে না। জিওপলিটিক্স বলে যে জাতীয় যে ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট বা ন্যাশনাল যে বিভিন্ন দিক আছে সেগুলোকে নিয়ে আসে, এবং তার মধ্যে পলিটিক্যাল ইকোনমিটা বোঝাটা দরকার। তো কি আছে না আছে, সেটা আর্মস আছে নাকি অন্য কিছু আছে, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য একটা লিঙ্ক সেটা আছে। এবং ইসরায়েল যে আমাদের দেশে আমরা কিন্তু শুরু করেছিলাম 3টা দেশকে অবাঞ্ছিত ঘোষণা করে। বাংলাদেশের যাত্রা শুরু হয় 3টা দেশকে অবাঞ্ছিত ঘোষণা করে। 1 নম্বর ছিল ইসরায়েল, অপরটি ছিল সাউথ আফ্রিকা বিকজ অফ ইটস অ্যাপার্থাইড পলিসি, আর তারপরে তাইওয়ান বিকজ অফ দ্য টু মানে ইউএনএ দুটো, চায়না এবং তাইওয়ান দুটোই থাকতে পারে না। তো এই প্রথমত এটা চায়নার ওই চায়নাকে গ্রহণ করা হয়, আর তারপরে সাউথ আফ্রিকাকে অ্যাপার্থাইড উতরে যখন ম্যান্ডেলা পাওয়ারে আসে তখন ওটাকে বাতিল করা হয়। ইসরায়েল কিন্তু ছিল সবসময়, কিন্তু হঠাৎ করে কোনো ঘোষণার দিয়ে মানে কোনো ঘোষণার বাইরে মানে কোনো ঘোষণা না দিয়ে কিন্তু আমরা দেখেছি আমাদের পাসপোর্টে ইসরায়েল এটা মানে গ্রহণযোগ্য হয়ে গেছে। আমি যখন পরে একটু কারণ এটা আবার সবসময় একটা বড় একটা জায়গা, গর্বের জায়গা ছিল যে আমরা ইসরায়েলকে যে গ্রহণ করছি না, আমরা যে প্যালেস্টিনিয়ানের পক্ষে, কারণ এটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা বড় একটা দিক, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। তার জন্য যে সকল দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হবে তাদের সমর্থনে আমরা থাকবো, এ ধরনের চিন্তা ভাবনা তখন ছিল যখন এই পাসপোর্টে এই পলিসিটা নেওয়া হয়। আমার যতটুকু স্মরণ শক্তি আছে, তো কিন্তু ওটা আমি গর্ব করেই সবাইকে বলছিলাম। এবং আমার মনে আছে যে এনজিও ফোরামের যে বেজিং ফোরাম যেটা হয়, বেজিং প্ল্যাটফর্মে গিয়েছিলাম তখন কিছু প্যালেস্টিনিয়ান মেয়েদেরকে আমি যখন বলেছিলাম, ওরা আমার পাসপোর্ট দেখতে চেয়েছিল। তো ওরা মুগ্ধভাবে পাসপোর্টটা দেখে, যে অল অ্যাকসেপ্টেড ইন অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, তখনও সাউথ আফ্রিকা বোধহয় ছিল, এনিওয়ে ভুলে গেছি, কিন্তু তখন আমাকে পাসপোর্ট ফেরত দিয়ে বলেছিল থ্যাংক ইউ। এবং এটা আমার একটা বড় একটা গর্বের জায়গা। তো হঠাৎ করে আমি দেখি যে আমি অলসো ক্যান গো টু ইসরায়েল, এই জায়গাটা আমার কাছে কেমন লেগেছে। এবং আমি যখন একটু জিজ্ঞাসাবাদ করেছি, আমি জানি না কোনো পত্রিকা এগুলো রিপোর্ট করেছে কিনা বা কারণগুলো রিপোর্ট করেছে কিনা, তখন আমি যে কারণ শুনেছিলাম যে কিছু কিছু মন্ত্রীর সঙ্গে বিশেষ করে এটা এগ্রিমেন্ট হয়েছে কারণ এদের ব্যবসা বাণিজ্যের খাতিরে। তো কোন কোন মন্ত্রী, আমার তো মনে হয় মিডিয়াকে আমাদের প্রশ্ন করা উচিত যে আপনারা জেনেছেন কোন কোন মন্ত্রীর জন্য এবং কি কি বিজনেসের জন্য, কি কি অ্যালাওয়েন্সের জন্য এই ইসরায়েলের নামটা মানে এটা বাতিল, মানে অ্যাকসেপ্ট, মানে কি বলে, এক্সক্লুশন হিসেবে বাতিল করা হয়েছে, আমি জানি না। তো এটা আমার একটা প্রশ্ন ছিল, এবং সেই প্রশ্ন থেকেই কিন্তু এই প্লেন অ্যারাইভালের ব্যাপারটা, কারণ এখন তো ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য নাই, মানে নিষেধাজ্ঞা নাই। তো নিষেধাজ্ঞা তো তাহলে কিভাবে এই ব্যবসা বাণিজ্যের নিষেধাজ্ঞাই বা কি করে হয়, মানে বাতিল করে দেওয়া হয়, কি প্রক্রিয়া? এটা তো একটা নিউজ রিপোর্টিংয়ের ব্যাপার হওয়ার কথা, কিন্তু আমি তো কোনো নিউজ রিপোর্টিং দেখি নাই এ নিয়ে। এটা আমারও প্রশ্ন যে, তো আমি কি ছিল না ছিল সেটা চাইতে, যে ইসরায়েলি প্লেন এখানে অবতরণ করে কেন, নিশ্চয়ই ব্যবসা, আমার একটা ধারণা যে ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে এখানে।
আমি জানি যে আপনাদের কথা বলার কথা, কিন্তু মেঘনার কথার সূত্র ধরেই আমি একটু বলতে চাই যে কি ছিল গুরুত্বপূর্ণ না, সেটা আমি একমত না, কারণ জিওপলিটিক্সের কথা হচ্ছে। এই পুরো অঞ্চলে যেইভাবে ওয়েপনাইজড হয়েছে, মিলিটারাইজড হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। এবং ইসরায়েল থেকে সফটওয়্যার এসেছে, তারপরে একটি তৃতীয় দফার জন্য যেই সরকার, এবং কিভাবে বিরোধিতাকে, ডিসিডেন্ট শক্তিকে, অবশ্যই আমি মনে করি যে জনগণের এগুলো জানা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এবং যেভাবে সরকার এবং যেভাবে সরকার তার এজেন্সিগুলো যেই ক্যালকুলাস তারা ম্যাপিং আউট করে, একেবারে অবশ্যই জনসাধারণের প্রয়োজন ঠিক সেইভাবে কাউন্টার একটা ম্যাপিং আউট করা, যে হোয়াটস অ্যাট স্টেক, হোয়াটস হ্যাপেনিং। যেই অস্ত্রগুলো, যেই অস্ত্রের সম্ভার আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র রেখে গেছে, সেগুলো নিয়ে তো প্রশ্ন উঠেছে। আফগানিস্তান খুব বেশি দূরে না। আমি বুঝি নুরুল কবির যেই জায়গা থেকে বলছেন যে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু আমি আবার এটাও মনে করি যে মিয়ানমার বর্ডারে যা ঘটছে, তারপরে আরও নানান কিছু যা কিছু ঘটছে, আমি ওই জায়গাগুলোর থেকে অবশ্যই, এবং আমি জানা জরুরি মনে করি এই কারণে, কারণ আমাদের তো অবশ্যই দাবি তুলতে হবে কেন এই 3টা প্লেন যে আসলো, এই সময়টা আসলো। এবং আমি যতদূর আমি জানি কোনো রাজনৈতিক দল তেমন প্রশ্ন তুলেনি, বিবৃতি দেয়নি কি বিষয়, কি ব্যাপার, কেন না। এবং এগুলো কি তাহলে সাকসেসিভলি আমরা দেখব যে থার্ড পার্টির, এক হচ্ছে পাসপোর্টের প্রসঙ্গ আমি আনিনি, পাসপোর্টের ব্যাপারটা, তারপরে হচ্ছে ট্রেডের ইয়েগুলো লিফট করা, থার্ড পার্টির মধ্য দিয়ে নানান জিনিস আসছে। তারপরে তো আমরা জেনেছি যে সিকিউরিটি ফোর্সেসের 3 জনা ট্রেনিংও পেয়েছে, সেটাও জেনেছি। তো এগুলো কি আস্তে আস্তে আমরা কিভাবে দেখব, এগুলো নিয়ে তো একটা আলাপ আলোচনা, একটা ডিসকাশন হওয়া তো জরুরি। সেই জায়গা থেকে আমি জিজ্ঞেস করেছি। ধন্যবাদ। একেবারেই সত্য, এটা আলাদা আলোচনা হওয়া দরকার। এবং আমার মনে হয় যেহেতু এই আলোচনা শুরু হয়েছে, আমরা এটা নিয়েই একটা আলাদা আলোচনা হয়তো করতে পারি। আমাদের আজকের যে আলোচনা সেটার কাছে আপাতত থাকি, আমরা যদি সেটা নিয়ে একটু আলাপ করি। একটা ছোট্ট রেসপন্স হচ্ছে যে রানুমার এই প্রশ্নটাকে মেঘনাপাট্টা মিটিয়ে বলছি যে থেকে উঠে গেছে, ইট ইমপ্লাইজ যে আমরা ওখানে যেতে পারি, বাট অফিসিয়ালি ডিপ্লোম্যাটিক রিলেশনস তৈরি হয় নাই। এই প্ল্যানটা নিয়ে আমরা যেটা রিপোর্ট করেছি সেটা হচ্ছে আমরা সরকারের কাছে জানতে চেয়েছি, তারা বলেছে তাদের সঙ্গে যেহেতু ডিপ্লোম্যাটিক রিলেশন নাই, ফলে ইসরায়েলি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলি প্লেন এখানে নামতে পারে না। ওখান থেকে আসছে, কিন্তু এই প্লেনটা মার্কিন যুক্তরাষ্ট্রে রেজিস্টার্ড, সেই সব এটা ব্যবহার করেছে। এই অথরিটি সিভিল এভিয়েশন অথরিটি আমাদেরকে জানিয়েছে, এটা আমরা রিপোর্ট করেছিলাম, যদিও আমরা খুব এখনো পর্যন্ত স্যাটিসফাইড না। উই আর ওয়ার্কিং অন দ্যাট। এই ওয়ার্কিং অন দ্যাট বলা এখনো ঝুঁকিপূর্ণ, না বললে ভালো হতো, একবারে বের করে দেওয়া ভালো। আচ্ছা, তারা বলেছে গার্মেন্টসের মাল এসছে, ওকে, ওইখান থেকে আসছে, এখান থেকে গার্মেন্টস নিয়ে ওখানে গেছে, ইত্যাদি ইত্যাদি। এটা খুব কনভিনসিং কিছু বলতে পারে নাই। আমরা গার্মেন্টসের মাল থাকলে তাহলে বিজিএমএ জানবে। আমরা বিজিএমএর একজন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি, উনি একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন, আনঅফিসিয়ালি খুব অ্যাম্বিগুয়াস কথাবার্তা বলেছেন। ইনফ্যাক্ট দে আর অলসো নট অ্যাওয়ার অফ ইট। বাট আপনাদেরকে যেটা বলতে পারি, আজকের থেকে 6 বছর আগে, 6 কি 7 বছর আগে আমাদের এখানে আমাদের এটাকে কি বলে যে নিউজে একটা বড় করে নিউজ ছেপেছিলাম আমরা, সেটা হচ্ছে যে সার্ভিলেন্স ইকুইপমেন্ট, ইসরায়েলি সার্ভিলেন্স ইকুইপমেন্ট বাংলাদেশ সরকার কিনেছে, তার সমস্ত প্রমাণ দিয়ে আমরা ছেপেছি। তো সেইটার একটা এক্সটেনশন এখনো হইতে পারে, কারণ একটা রেজিম যত দিন যায় তত বেশি রিপ্রেসিভ হতে থাকে, এবং প্রোটেস্ট যত বাড়তে থাকে, সার্ভিলেন্সের দরকার তাদের আরও বাড়ে। এটা একটা হাইপোথেসিস আকারে এটা আমাদের সামনে আছে, উই আর ট্রাইং টু ফাইন্ড ইট আউট। আর ইসরায়েল অ্যাজ এ স্টেট আর বাংলাদেশ অ্যাজ এ স্টেট, এইটা কিভাবে হলো, আমি মনে করি যে আপনি একটা অত্যন্ত ন্যায্য প্রশ্ন তুলেছেন, এইটারও খোঁজা দরকার। আমরা একসময় যখন এটা তুলে দেওয়া হলো প্রথম দেখলাম, আমরা আসলে দেখলাম সরকার এটার ব্যাপারে কোনো ঘোষণাই দেয় নাই কখনোই। যেন আমি দেখেছি হচ্ছে, যেমন যখন পাসপোর্ট রিনিউয়াল করতে গেলাম দেখলাম এটা নাই।
তখন কিছু জিজ্ঞাসাবাদ করেছিলাম, ইনফ্যাক্ট এটা ক্যাবিনেটেও ডিসিশন হয় নাই, কোনো ক্যাবিনেটে নিয়ে আলোচনা হয় না এই পর্যন্ত আমরা জানি। বাট এখন আবার যে সময়টা আসছে, আই ক্যান প্রমিস ইউ অল, আপনার কথার কারণে উইল ট্রাই টু ফাইন্ড ইট আউট যে কবে, পার্টিকুলারলি কবে, কারা, কেন করলো, আমরা বোঝার চেষ্টা করবো। থ্যাংক ইউ। জিনিস শুধু যোগ করে দেই, সেটা হচ্ছে মানে সার্ভেলেন্স ইকুইপমেন্ট নিয়ে নিউজে যে রিপোর্ট যেমন এসেছে, আল জাজিরা তো একটা খুব ডিটেল রিপোর্ট এসেছে। আমি একটা তথ্য জেনে খুব অবাক হয়েছি, দেশের একটা লিডিং পত্রিকা এসেছিল, আমি পরে আমার এক পরিচিত আইটি এক্সপার্টের সাথে কথা বললাম, সরকারের কাছে এমন ভ্যান আছে যে ভ্যানটার একটা 2 কিলোমিটার বা সাম ডিস্টেন্সের রেডিয়াসের মধ্যে ইট ক্যান গেট অল দ্য ডেটা ফ্রম ইয়োর ফোন। এবং আমরা ইসরায়েলের এই ক্ষেত্রে তাদের এক্সপার্টিস তো জানি। কিছুদিন আগে যে পেগাসাস নিয়ে এত কথাবার্তা হলো সফটওয়্যার, আই ওয়াজ সো সারপ্রাইজ টু নো যে ওটা 0 ক্লিক সফটওয়্যার। আমরা কি করি, একটা ম্যালওয়্যার পাঠাই, একটা লিঙ্ক পাঠাই, টাচ করলে সেখানে ম্যালওয়্যারটা ইনস্টলড হয়, ওটার 1 ক্লিকও লাগে না। মানে আপনাকে যখন একটা ফোন এসছে একটা আননোন নাম্বার থেকে, অ্যান্ড ইটস ইনস্টলড। এবং আমরা অনেকেই হয়তো খুব ফানি ঘটনাও জানি, এমবিএস মোহাম্মদ বিন সালমান আর জেফ বেজোসের তাদের একজন নারী ঘটিত ঘটনা, সেই পেগাসাস দিয়ে তারা বের করে কত কি করলো। এমনকি যে অ্যাপটাকে কলিংয়ের জন্য সবচেয়ে সেফ বলা হয়, ফেস টাইম অফ আইফোন, সবচেয়ে বেশি গর্বের জায়গা ছিল, ওটা সবচেয়ে বেশি হ্যাকড হয়েছে, আইফোনও সবচেয়ে বেশি। সো সরকার এটা করবে। এবং আমি একটা জায়গায় ভয় পাই যে নুরুল কবির ভাই যেটা বলছে, আমাদের ভবিষ্যতে অনেক সাহসের জায়গা আছে, কিন্তু এই ডিজিটাল টেকনোলজি সম্ভবত আমরা আগে মানুষের শক্তিকে যেভাবে দেখতাম সেই জায়গাটাকে ক্রমে ক্রমে ক্ষয় করছে। স্টেটগুলো ইনক্রিজিংলি সার্ভেলেন্স স্টেট হয়ে উঠছে, সে একেবারে 1984 যে নভেল আছে সেই রকম টু সাম এক্সটেন্ট। চায়নার এত বিলিয়ন মানুষকে জাস্ট যেন তেন একটা প্রাণীতে পরিণত করে ফেলা হয়েছে টু সাম এক্সটেন্ট। আপনার পারবেন না আসলে এখন আর তাদের সার্ভেলেন্সটা যেভাবে কাজ করে। সো আমি এই ঝুঁকিটা বোধ করি যে সরকার এই সার্ভেলেন্সের দিকে যাচ্ছে এবং আমাদের জন্য পরিস্থিতিগুলো ক্রমে টাফ হয়ে উঠছে। তো ওইখানে সার্ভেলেন্স ইকুইপমেন্ট থাকার সম্ভাবনা অনেক বেশি। থ্যাংক ইউ। এটা আংশিকভাবে আগামীকালকে আলোচিত হবে। আজকে যদি আর প্রশ্ন থাকে, আমরা বোধহয় শেষ প্রশ্ন নেব, অনেক লম্বা হয়ে গেছে। কোনো জি প্লিজ নিজের পরিচয় দিন। My name is Madi Abdullah and I'm a student of the university first year. Considering we depend on press freedom to objectively inform us on the holistic view of a matter, how can we gain an unbiased view, especially considering the Western hypocrisy, the biases of every media house, and that the West sets the standards of all views in that way? And that a number of us don't have the social media or political literacy to always discern what is happening. I have had my own classmates admit that they believe that Palestine is the perpetrator because they did not agree to the two-state solution. So how do we gain an unbiased, holistic view? How do we see the truth if the press is compromised? ওয়েল, মিডিয়া ডিসকোর্সে একটা ডিবেট আছে যে আসলে অবজেক্টিভ বলে কিছু আছে কিনা, কিংবা অবজেক্টিভিটি বলতে যেটা বোঝা নয় যে দুইটা পার্সপেক্টিভের মাঝখানের জায়গাটাই ট্রুথ। ওই ফালাচ্ছির একটা মজার অবজারভেশন, ওরিয়ানা ফালাচ্ছি, যে নাও often truth resides on one side of the coin. এই ডিবেটগুলি আছে, তবে সেন্স অফ হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। আর নিজের জাজমেন্টগুলি তৈরি করা, রিভেলসগুলি তৈরি করা। যেমন যদি কেউ বলে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস, ইউকে এই কথাটাই বলেছিল যে হামাস এই সেপ্টেম্বরের 7 তারিখে হামাস যখন তাদেরকে ধরে নিয়ে আসলো, ওইখান থেকে কিছু অ্যাটাক করলো, দে আর দি পারপিট্রেটার্স। বাট এইটা তো ইতিহাস সেদিন থেকে শুরু হয় নাই, এইটা তো রিটালিয়েশনও হতে পারে। এইটা তো 1948 সালের মে মাসে শুরু হয়েছে, দুইটা যুদ্ধ হয়েছে, 48 একটা, 67 একটা, ওইখানে নানান ধরনের পোলারাইজেশন হয়েছে। তারপরে এটা চলছে, গাজার আগে ওয়েস্ট ব্যাংক দখলে চলে গেছে। ফলে এটা ইন পারপিচুইটি আপনি দেখবেন, নাকি ওইটা পার্টিকুলারলি ওই ইনসিডেন্টটা এপিসোডিক হিসেবে দেখবেন? এপিসোডিক্যালি দেখলে ইয়েস, একজন মনে করতে পারে যে এটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যরা সারা পৃথিবীকে বোঝাবার চেষ্টা করেছে। কিন্তু যারা হোলিস্টিক ভিউতে দেখবে যে এটার একটা হিস্ট্রি আছে, ওইটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না, তাতে একটা যুদ্ধের মধ্যেকার একটা ঘটনা। সো অল ডিপেন্ডস যে ঘটনাগুলো ঘটছে, একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা সেটাকে কিভাবে গ্রাস্প করি। আর অবজেক্টিভিটি ইজ ভেরি ইলুসিভ, আসলে ভেরি, এটা ডিপেন্ড করে আপনার ইডিওলজিক্যাল পজিশনকে তার উপরেও। একটা কথা আছে যে টেররিজম অফ দি
স্মল অ্যান্ড টেরোরিজম অফ দ্য বিগ। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল স্টেটের মতন টেরোরিস্ট অর্গানাইজেশন পৃথিবীতে আর কোথায় আছে? কিন্তু তারা বলছে যে মুক্তিযোদ্ধারা দুনিয়াব্যাপী, তারা হচ্ছে টেরোরিস্ট। সেটা কে ডিসাইড করে, কে ডিফাইন করে এবং কে ডিসিশনটা নেয় তার উপর নির্ভর করে। ইটস এ কমপ্লেক্স ইস্যু। আই এম শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। থ্যাংক ইউ। আমি জাস্ট দুটো কথা একটু যোগ করে দিই, সেটা হচ্ছে মানে অবজেক্টিভিটি অফ ট্রুথ খুবই আলোচিত একটা ব্যাপার। আমরা খুব খুঁজে টুজে কিছু ফ্যাক্ট পেতে পারি, মানে গাজায় কতজন মারা গেছে। আমার খুব ফানি লেগেছে, আমি মেহেদির যে ইন্টারভিউর কথা বলছি, মেহেদি যখন জিজ্ঞেস করছে যে আলশিফা হসপিটালের নিচ থেকে আমি বাচ্চাদেরকে বের করতে গেছি ডেড বডি, তখন ওই ভদ্রলোক প্রশ্ন করছেন, হ্যাঁ ডেড বডি মারা গেছে, মানে বাচ্চা ডেড বডি আমি দেখেছি, কিন্তু ওটা আমরা বোমা মেরেছি কে বললো? সো ট্রু, মেহেদি আর কোনো জবাব দেয় না, ওয়াও, জাস্ট ওয়াও করলো। সো আমরা ফ্যাক্ট পেতে পারি, ট্রুথ পাওয়া ইজ রিয়েলি ভেরি টাফ। এবং একটা বিখ্যাত সিনেমার নামে একটা টার্ম আছে, রাশমন এফেক্ট। বিখ্যাত সিনেমা রাশমনের উপরে, যে সিনেমাটা আমরা দেখে আসলে শেষ পর্যন্ত বুঝতে পারি না ঘটনাটা কি ঘটেছিল। দেয়ার আর লটস অফ ইন্টারপ্রিটেশনস। এবং যেটা কবির ভাই বললেন, আমি একটু যোগ করি যে আমরা কি আমাদের দিকেও কি তাকাই কিনা, আমাদের দিকে তাকাতে হবে। তো আমরা যদি কগনিটিভ বায়াস নিয়ে পড়াশোনা করতে দেখি, ওখানে একটা টার্ম আছে বায়াস। দ্যাট মিনস আমি কিন্তু বায়াসড না, মানে দুনিয়ার সবাই বায়াসড, আমি বায়াসড না, এটা একটা বায়াস। সো আমরা কি আমাদের এক ধরনের কনফার্মেশন বায়াসের চেষ্টা করি? এই যে এই যুদ্ধটা হচ্ছে যখন, আমরা কি, যেহেতু আমি প্যালেস্টাইনের উপরে বর্বরতা হচ্ছে, আমি কি সেই নিউজগুলো খুঁজছি যেখানে আসলে আমি পশ্চিমাদেরকে যেহেতু সমস্যায় ফেলতে চাচ্ছি, আমি কি সেই নিউজগুলোই খুঁজছি যেটা ওটাকে সাপোর্ট করে? হয়তো আমি সেটা পাচ্ছি না, পেয়ে উঠছি না। সুতরাং ট্রুথের সাথে আসলে আমি কে, আমি কি চাই, আমার কনফার্মেশন বায়াস কতটুকু আছে, খুবই জড়িত। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটুকু বলেই শেষ করি, সেটা হচ্ছে এটা খুব পাওয়া যায় না। আমরা অনেক দিক থেকে যখন দেখতে শুরু করি, আমি আরেকটা জিনিস একটু সাজেস্ট করবো, সেটা হচ্ছে একটা লেকচার ইউটিউবে পাওয়া যায়, হাওয়ার্ড জিনের 3 Holy Wars লেকচার পাওয়া যায়, খুব চমৎকার লেকচার। যে একটা 3টা বিখ্যাত যুদ্ধ নিয়ে উনি কথা বলছেন এবং উনি দেখাচ্ছেন 3 জায়গায় দাঁড়িয়ে দেখলে যুদ্ধটা 3 রকম দেখা যায়, বিভিন্ন রকম। আপনি তো এক জায়গা থেকে দেখছেন, ঠিক একইভাবে ঘটনা বিভিন্ন জায়গা থেকে যদি আমরা যত বেশি দেখতে পারবো, হয়তো আমরা অবজেক্টিভিটির কাছাকাছি যাব, কিন্তু অবজেক্টিভ ট্রুথ আসলে আমি বিশ্বাস করি না। থ্যাংক ইউ। আমার মনে হয় যে জাস্ট অল্পতেই বলবো দ্যাট we need to be more educated and self-educated. একটা হচ্ছে উনি যেটা বললেন যে অনেক জায়গা ওই ইন্টারনেটে আছে, অনেক কিছু শেখা যায়, we can have access to a lot of information. কিন্তু আমরা যেমন, আমি তো ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্রী ছিলাম সব সময়, এবং আমরা দেখতাম যে ওই কতগুলো অ্যাঙ্গেল নিয়ে কথা। এখন নাথিং ইজ ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল, এভরিথিং ইজ, মানে এভরিথিং ইউ হ্যাভ টু হ্যাভ। আমার মনে আছে যে ইন্টারন্যাশনাল রিলেশনসে আগে লেকচারের কোনো একটা সেমিনারে কোনো লোক আসতো না, যে গালফ ওয়ার শুরু হয় অমনি ভরে যায়, বিকজ it concerns them. So how much does it concern the people that we need? এই যে ডিজিটালাইজেশন, তারপরে ইলেকট্রনিক্সের কথা বলা হলো, যে এখন তো সবাইকে এফেক্ট করছে, we're not alone, মানে আমরা আইসোলেটেড না। তো এই ইন্টার রিলেশনসের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এগুলোকে নিয়ে আসতে হবে। ওগুলো না নিয়ে আসলে ইট ওয়ন্ট এন্টার আওয়ার ব্রেনস, যে এগুলোর সাথে একটা যে লিঙ্ক আপ আছে। সো আমি বলবো যে নতুন ফর্মস, নতুন কোর্সেস, বা এখন আমরা এইগুলোতে আলোচনা করছি, দিস শুড বি ডিসকাসড ইন ক্লাসেস, দিস শুড বি ডিসকাসড। এবং এই যে পারপেট্রেটার্স কারা, হোয়াট ইজ দ্য ডেফিনিশন, হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল ডেফিনিশন, ক্লাসিক্যাল ডেফিনিশন এখন কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, এগুলো নিয়ে একটা মেজর একটা এডুকেশনাল চেঞ্জ করতে হবে আমার মনে হয়, যেগুলো আমাদের ইউনিভার্সিটিগুলো করছে কি করছে না, আই ডোন্ট নো ইয়েট, বিকজ আই এম আউট অফ ইট ফর আ লং টাইম। আমরা শেষের দিকে আসছি। মেঘনা ঘটকতা বললেন মিডিয়া লিটারেসির কথা, আমরা ভিজুয়াল লিটারেসির কথাও বলি। অনেকগুলি জিনিস আমাদের, অঙ্ক শেখানো হয়, ভূগোল শেখানো হয়, অনেক কিছু শেখানো হয়, কিন্তু আজকালকার জগতে বেঁচে থাকার জন্য অনেকগুলি জিনিস নতুন শেখার প্রয়োজন আছে, যেগুলি আমাদের গণমাধ্যম বলি বা আমাদের শিক্ষাঙ্গন বলি সেখানে করা হয় না। আমি শুধু যেই প্রশ্নগুলি হলো সেটা সূত্র ধরে একটা আফ্রিকান এক্সপ্রেশন আছে, সেটা বলেই শেষ করি, কারণ সেটা বোধহয় এর অনেকগুলি জিনিসকে অ্যাড্রেস করে। সেটা হচ্ছে, until the lions find their storytellers,
Stories about hunting will always glorify the hunter. এবং আমাদের সেই জায়গাটা মনে করতে হবে, অন্যরা যদি আমাদের গল্পটা বলে তাহলে তারা তাদের মতন করেই বলবে। এবং দৃক সেই কারণেই স্থাপন করা যাতে আমরা একসময় আমাদের নিজেদের গল্পটা বলতে পারি এবং আমরা সকলে মিলেই সেটা বলবো। ধন্যবাদ।